ফেইথটা মানে যদি কারোর ল্যাকিংস থাকে তার অনেক রকম সমস্যা হয়, যেমন ভয় ভীতি বেড়ে যেতে পারে, সে যে কোনো কাজে শান্তি পাবে না, শান্তি নষ্ট হয়ে যায়। এখন কথা হচ্ছে আমি নিজের মধ্যে সেই ফেইথটা তৈরি করতে চাই। এই ফেইথ হতে পারে আমার পারপাসের ওপর যে অবশ্যই আমি পারবো, হতে পারে স্রষ্টার উপর যে আমি এমন কিছু করিনি যেটা সম্ভব না, অবশ্যই স্রষ্টা আমাকে দেবেন, অ্যান্ড হতে পারে সেটা আমার নিজের উপরে ফেইথ যে হ্যাঁ আমি পারবো বিকজ আমি স্কিলড এবং এটা আমার করতে ভালো লাগে, আমি দৈব সহায়তা পাচ্ছি। এখন আমি ফেইথটা আনবো কি করে নিজের মধ্যে? সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। আপনি যদি এটাকে ব্রেক ডাউন করেন, দেখেন এখানে কোনো কিছু বাদ পড়ে নাই। বিশ্বাসের জন্য যে অটো সাজেশনটা রেডি করতে পারেন যে আমি বিশ্বাসী, আমি আমাকে বিশ্বাস করি যে আমি পারবো এবং আমার এখন থেকে সবকিছু আমার ভালো হবে। তো এইটা করে ধরেন যে সে সকাল সন্ধ্যা বা আয়নার সামনে যে এসে প্র্যাকটিস করুক এবং ফিল করার চেষ্টা করুক যে এটা কাজ করতেছে তার। সুযোগ অনেক সময় ঘরে খুব আস্তে কড়া নাড়ে এবং আমরা যদি নিজেদের কানটা খোলা না রাখি তাহলে শব্দটা আমরা শুনবো না, সুযোগটা হাতছাড়া হয়ে গেল। এখন আপনি যদি একবার জানেন যে আমি ক্ষমার অযোগ্য, তখন আপনি নিজেকেও তো আপনি ক্ষমা করতে পারবেন না যে আমি ভুল করছি, এটা আমি ক্ষমার অযোগ্য না, আমার স্রষ্টা আমাকে মাফ করবে না, আমি আমাকে, তখন হয় কি ফেইথ হারায় ফেলে, তখন সবকিছুই হারায় ফেলে। গ্র্যাটিটিউড তো পরের সাবজেক্ট। নিজেকে কখন ক্ষমা তো করতে পারবেন? যখন আপনি ফিল করবেন আপনি যা করছেন এটা ক্ষমার যোগ্য, আমি ক্ষমা পাবো। সে যদি ফিল করলো যে হ্যাঁ আমি ক্ষমা পাবো, কিন্তু আশপাশের মানুষ তাকে এত বেশি ডিমোটিভেট করছে যে ফেইথটা আসছে না। ফেইথ ছাড়া ফরগিভনেস কখনো সম্ভব? খুব সুন্দর হয় একটা অটো সাজেশনের মতো। হ্যাঁ, ওকে, আই এম সরি, হ্যাঁ, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এই চারটা ওয়ার্ড। ফেইথ বলেন, থট বলেন, অটো সাজেশন বলেন, ভিজুয়ালাইজেশন বলেন, দোয়া বলেন, সবকিছুতে জানেন। তো সবকিছু যখন আপনি অ্যাপ্লাই করতেছেন কিছু না কিছু তো চেঞ্জ হবেই। আজকে যদি আপনার কাছে যারা দেখছেন তাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট দিতে বলি, যে অ্যাসাইনমেন্টটা ফলো করে সে তার মধ্যে ফেইথটা জাগ্রত করতে পারবে। আমন্ত্রণ জটাঙ্কের আরও একটা এপিসোডে। এবং আপনারা জানেন যে আমরা জটাঙ্কের নিয়মিত যে পর্বগুলো এতদিন ধরে দিতাম সেগুলোর পাশাপাশি এই চলতি বছর থেকে আমরা পডকাস্ট সেশনটা চালু করেছি এবং জটাঙ্কের সাথে মিলিয়ে আমরা এটাকে বলি জটকাস্ট। জটকাস্টের অনেকগুলো ধরন বা টপিকের অনুযায়ী আমরা কথা বলি এবং তার মধ্যে আমরা হ্যাপিনেস এবং ওয়েলবিং এই সেগমেন্টের উপর বেস করে আমরা যে টপিকটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে দ্য ল অফ অ্যাট্রাকশন। এবং প্রথম আমরা জটকাস্টের শুরুর দিন যখন এই ল অফ অ্যাট্রাকশন নিয়ে কথা বলছিলাম, আমরা আবিষ্কার করলাম আসলে অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস আছে, অনেকগুলো উপাদান আছে যেগুলোর উপর বেস করে ল অফ অ্যাট্রাকশন দাঁড়ানো। অর্থাৎ আপনি যদি পুরো সুযোগটা কাজে লাগাতে চান তাহলে প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্টস ধরে ধরে আলাপ করতে হবে। এবং আমরা দেখলাম মোটামুটিভাবে 4টি পডকাস্ট সেশন আমাদের লাগবে পুরো ব্যাপারটা বুঝতে। সেই ধারাবাহিকতা আজকে আমরা তৃতীয় পডকাস্টের মধ্যে আছি এই ল অফ অ্যাট্রাকশন ইস্যুতে। আমরা প্রথমটাতে ওভারঅল একটা ধারণা পেয়েছি এবং দ্বিতীয়টাতে আমরা গিফট অ্যান্ড গ্র্যাটিটিউড এই সম্বন্ধে জেনেছি। আজকে আমরা এই ল অফ অ্যাট্রাকশনের আরও দুটি গুরুত্বপূর্ণ উপাদান, যার একটা হচ্ছে ফেইথ আর একটা হচ্ছে ফরগিভনেস, এই দুটো বিষয় নিয়ে কথা বলতে চাই। এবং বরাবরের মতো আমার সঙ্গে আছেন যিনি আসলে দীর্ঘদিন ধরে ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশন নিয়ে কাজ করছেন, গবেষণা করছেন এবং বিভিন্ন সময় সেগুলো নিয়ে আলাপও করেছেন বিভিন্ন জায়গায়, সেই রকিবুল ইসলাম শাওন ভাই আমাদের সঙ্গে আছেন। আমরা কথা বলবো এবং আপনাদেরকে বলবো দর্শক, আজকের আলোচনাটা পুরোপুরি বুঝতে হলে আগের 3টি পডকাস্ট বা 2টি পডকাস্ট যদি আপনারা দেখে আসতে পারেন ল অফ অ্যাট্রাকশনের, তাহলে আজকের এখনকার পর্বটা বুঝতে খুব সুবিধা হবে। তো চলুন আমরা শুরু করি। শাওন ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি যে একটা ধারাবাহিক জার্নির মধ্যে আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। এবং আগের 2টি পর্বতে আমরা দেখলাম যে পরিমাণ মানুষ আসলে আপনাকে প্রশ্ন করছেন মেইলে, সেই অভিজ্ঞতাও শুনবো। তবে তার আগে আজকের বিষয়টা নিয়ে একটু সরাসরি ঢুকতে চাই। আমরা আজকে কথা বলবো ফেইথ এবং ফরগিভনেস নিয়ে। যদি শুধুমাত্র ফেইথে আসি, বিশ্বাস, ল অফ অ্যাট্রাকশনের ক্ষেত্রে বিশ্বাসটা আসলে কি বোঝানো হচ্ছে, মানে কাকে বিশ্বাস করব, এখানে বিশ্বাসের অর্থটা আসলে কি? রাকিব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং খুব ভালো লাগছে আবারও একসাথে বসে এই বিষয়টা নিয়ে আলাপ করতে পেরেছি। তো পূর্বের যেই 2টা পর্ব ছিল সেটার রিভিউটা খুব ভালো ছিল। আমার কাছে কমেন্টগুলো আমি কিন্তু সব পড়ি, সবাই জানে কিনা জানি না, আমি সবগুলো পড়ি, খুব ভালো লাগে।
কিছু কিছু অ্যান্সারও দিয়েছি, বাট এটুকু বলতে চাই যে আমি সবগুলো জানি, যে আচ্ছা। যেটা লিখতেছে দু একজনের সাথে কথা হয়েছে, হ্যাঁ খুব ভালো লাগছে। তো আজকে যেই দুইটা টপিকস রেখেছেন তার ভিতরে ফেইথ, তো আমরা ধরেন ল অফ অ্যাট্রাকশন এই সাবজেক্টটাই ধরেন আমরা ভুলে যাই। ফেইথটা মানুষের জীবনে এমনিতে সব বিষয়ে কাজে লাগে। হ্যাঁ, যেমন ধরেন যে একটা ওয়ার্ড বলি সেলফ কনফিডেন্স, আচ্ছা। এটা কাইন্ড অফ ফেইথ। আচ্ছা। তো একটা মানুষের সেলফ কনফিডেন্স যদি জিরো হয়ে যায়, আচ্ছা। তাহলে তার পটেনশিয়ালিটি কতখানি থাকে, ওইটাও জিরো হয়ে যায়। আচ্ছা। তো এটা বোঝা খুবই ইজি যে ফেইথের আসলে ক্রিয়েটিভিটিটা কোথায় বা এটা কিভাবে কাজ করে। ফেইথ মানে একটা জিনিসকে আপনি বিশ্বাস করলেন, এটা আনসিনও হতে পারে। আচ্ছা। হ্যাঁ, ধরেন আমার সামনে একটা গ্লাসে আমি দেখতে পাচ্ছি যে এখানে পানি আছে, জি। তো আপনি কিন্তু এটা টেস্ট করেন নাই, পানি কিন্তু নাও হতে পারে, আচ্ছা। বাট আপনি বিশ্বাস করতেছেন যে এখানে পানি থাকবে, হুম। এই স্টুডিওতে এখানে পানির বাইরে অন্য কিছু থাকবে না। হুম হুম। এটা কিন্তু একটা ফেইথ। আচ্ছা। তো ফেইথটা মানে যদি কারোর ল্যাকিংস থাকে তার অনেক রকম সমস্যা হয়। যেমন? ভয় ভীতি বেড়ে যেতে পারে, আচ্ছা। সে যে কোনো কাজে শান্তি পাবে না, শান্তি নষ্ট হয়ে যায়, কোনো কাজে সে শান্তি পাবে না। তো ফেইথটা অন্যের উপরও হতে পারে, তার সৃষ্টিকর্তার উপরে হতে পারে, তার নিজের উপরে হতে পারে। আচ্ছা। যেটাই হোক প্রত্যেকটা ক্ষেত্রেই তার প্রচন্ড পরিমাণ ক্ষতি হয়। আচ্ছা। তো যেমন ধরেন যে নিজের প্রতি ফেইথই বলি, যখন নিজের প্রতি ফেইথ থাকে না হুম। তখন কিন্তু তার লাইফের কোনো প্রোগ্রেস হয় না, কারণ যেটাই করতে চায় তার ভিতরে একটা নেগেটিভ ফেইথ কাজ করে। হুম। মানে ফেইথ আমরা ইন ডিফল্ট পজিটিভ কিছু আমরা ধরে নিচ্ছি। হুম, তো তখন কি হচ্ছে যে তার কিন্তু আউটকাম ভালো হচ্ছে না। হুম হুম। আবার যদি আপনি নেগেটিভলি ফেইথ করেন সেটাও নেগেটিভলি ওয়ার্ক করতেছে। হ্যাঁ। তো ল অফ অ্যাট্রাকশনের তো বেসটা হলো ফেইথ। কিভাবে জড়িত একটু ব্যাখ্যা করবেন? এইটা হলো মানে যেভাবে বললাম যে আমাদের দৈনন্দিন জীবনে সব ক্ষেত্রেই ফেইথটা যেরকম গুরুত্বপূর্ণ, ল অফ অ্যাট্রাকশন আসলে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনাকে আগে একটা পারপাস সিলেক্ট করতে হবে যে আপনি কি চান। আচ্ছা, লক্ষ্যটাকে আগে নির্দিষ্ট করতে হবে। লক্ষ্যটাকে নির্দিষ্ট করতেই হবে। হুম। হুম, তো এই লক্ষ্য নির্দিষ্ট করার পরে আপনি কি করবেন, আপনি এটার উপর ওয়ার্ক করবেন, কাজ শুরু করবেন। হুম। কিন্তু কাজ শুরু করার আগে বা পরে যেটাই হোক আপনি কিন্তু এটা চিন্তা ভাবনা করবেন যে আমি এটা চাচ্ছি। কিন্তু কিছু পজিশনে দেখেন প্ল্যানিংয়ে কিন্তু সে বন্ধ করে দেয়, আচ্ছা। সে কাজটা করেই না। কেন? সে ফেইথ পাচ্ছে না যে এই কাজটা করে সে সফলতা অর্জন করতে পারবে। আচ্ছা। আবার আরেকটা ক্ষেত্রে কি হচ্ছে, সেটা হলো যে সে কাজটা শুরু করলো, একটা জায়গায় যে সে আর ফেইথ পাচ্ছে না, আবার স্টপ হয়ে গেল। আমরা কি ফেথটাকে সেলফ মোটিভেশন বলতে পারি? হ্যাঁ, সেটা বলতে পারেন। আমি আমি একটা মানে সিচুয়েশন যদি আপনাকে এভাবে বর্ণনা করি যে একজন মানুষ সে জীবনে ছোটবেলায় স্বপ্ন দেখলো অ্যামিন লাইফ লেখার ক্ষেত্রে যে সে ডাক্তার হবে। হুম। কিন্তু সে ডাক্তার না হয়ে অন্য কিছু হয়ে গেল এবং তার মনেও নাই যে ছোটবেলায় সে অ্যামিন লাইফে ডাক্তার হওয়ার ইচ্ছাটা সে রেখেছিল, কিন্তু সে হয়ে গেল, দেখা গেল সে খুব বড় স্পোর্টসম্যান বা একজন জার্নালিস্ট বা একজন রাইটার বা কিছু একটা, যেটা তার ভিশনের সাথে ছিল না। আমি কি বলতে পারি যে লেখার ক্ষেত্রে ফেথ ছিল না, জাস্ট আসলো? ফেইথ ছিল না। এখন প্রত্যেকটা মানুষের কিন্তু একটা লাইফের পারপাস আছে। হ্যাঁ, তো এক একজন এক একটা কর্ম করে যাচ্ছে। এখন ধরেন যে আপনি ফেইথ করলেন বা আপনি সিলেক্ট করলেন আপনি ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, সবই একসাথে হবেন। এটা কি সম্ভব? বাস্তবসম্মত না, এটা অবাস্তব চিন্তা। এটা কি কোনো দরকার আছে? দরকারও নাই। কিন্তু আসলে সৃষ্টিকর্তা এক একটা মানুষকে এক একটা বিষয় দিয়ে, হ্যাঁ, কারো কোনো স্পেশালিটি থাকে, আপনি খেয়াল করে দেখবেন। কিছু আছে জেনেটিক্যালি বা জন্মগতভাবে পায়, বুঝতে পারছেন? তো এখানে ল অফ কর্মারও একটা বিষয় থাকে, হ্যাঁ, যে কর্ম অনুযায়ী ফল। তো সবকিছু মিলে সে কিন্তু তার লাইফটা বিভিন্ন জায়গায় চলে যেতে পারে, কিন্তু সে যে একটা ফেইথ করবে, ফেইথটাতে আগে তার একটা বিষয়টা বুঝতে হবে যে সে তার পছন্দ। এর জন্য আগেই বলে নিছি যে তার পারপাস সিলেক্ট করতে হবে।
এখন পারপাস আপনি কেন সিলেক্ট করবেন, কি সিলেক্ট করবেন? সোজাসুজি যদি আমি এইভাবে বলি যে আমি একটা কিছু ম্যানিফেস্ট করছি, আমি প্রথমত আমার পারপাসটা সেট করলাম, লক্ষ্যটাকে নির্দিষ্ট করলাম। এরপর আমি যখন ম্যানিফেস্ট শুরু করতে যাচ্ছি তখন আমাকে মনে করতে হবে বা মাথায় রাখতে হবে যে অবশ্যই সেটা সম্ভব, কেন সম্ভব না। এই জিনিসটাকে কি আমি ফেথ হিসেবে ইন্ডিকেট করব, বা ফেথ এভাবে কাজ করে? অবশ্যই, কিন্তু এর আগে পারপাস যে সিলেক্ট করবেন আপনি, সেটা কিভাবে করবেন? খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। আমাকে এটা টেকনিক শেখাবেন নিজের লাইফের পারপাস খোঁজার। ওই যে ইজি টেকনিক যেটা, যে আপনার ভিতরে কোন কি আপনার পছন্দ হয়, আপনার স্কিলটা কোথায় ভালো, এবং কখনো কখনো দেখবেন যে ওই বিষয়টাতে আপনি অলৌকিকভাবে সাপোর্ট পেয়ে যাচ্ছেন। আচ্ছা, বুঝতে পারছেন? তো এমন হয় যে এটা নিয়ে আগে কথা হয়েছিল যে মানুষ হয় কি একটা পর্যায়ে, যে বা একটা বয়স্ক একটা মানুষ, মধ্যবয়সী মানুষ, তাকে যদি বলেন আপনার লাইফের পারপাস কি, যে কখনো এটা চিন্তা করে দেখে নাই, সে কিন্তু আর বের করতে পারবে না। একদম ছোটবেলার থেকে আস্তে আস্তে গ্রো আপ হয় বিষয়টা, বুঝতে পারছেন? ছোটবেলার থেকে কোনো না কোনো জিনিস নিয়ে তার আকাঙ্ক্ষা জন্ম হয়। আবার একটা জিনিস খেয়াল করবেন, যে জিনিসটা আপনি কখনো দেখেন নাই, জানেনও না, সেই জিনিসটার উপর আপনার পারপাস আসবেও না। আচ্ছা, আপনি তো ওই সাবজেক্টের বাইরে, আপনার নলেজই নাই। তাহলে আজকে আপনার এই কথাটা শুনে যদি কেউ ফিল করে যে হ্যাঁ আসলে তো নিজের লাইফের পারপাস নিয়ে তো কখনো ভাবিনি, আজকে এখন থেকে আমি একটু খোঁজার চেষ্টা করি যে আমার পারপাসটা কি, চেষ্টা করবে। সে কিভাবে শুরুটা করবে? ওই যে তার বিষয়গুলো নোট করতে থাকবে। আচ্ছা, যে কোন জিনিসটা তার খুব বেশি ভালো লাগে। ওকে, এখন একটা প্রবলেম হচ্ছে কি, যে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যেটা অনেক অনেক ইজি, কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন, মানে বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী বা যারা আছে তাদের ম্যাক্সিমাম কিন্তু যে এরকম একটা অবস্থা যে মাথার উপর ছাদ ছিল না ম্যাক্সিমাম। তো তাদের একটা ইয়ে ছিল কি, যে তার ল্যাকিংসটা ছিল যে আমার কাছে কি নাই, আমার ওয়েলথ নাই, আমার ধন সম্পত্তি নাই, টাকা পয়সা নাই, আমার তাহলে মিশন গোল এইটাই, যে আমি ধনী হব। তখন একটা স্লামের থেকে সে বের হয়ে এরকম সে উঁচু উঁচু অট্টালিকার দিকে তাকালো, তার ভিতরে একটা ভালো লাগা কাজ করে যে আমি এখানে, ওরা ওখানে কেন, অ্যাট্রাকশন করছে, অ্যাট্রাক্ট করে। তখন কিন্তু সে অনেক সুন্দরভাবে সেটা ফোকাস করে, আচ্ছা আমি যদি এরকম হইতাম, বা আমি কেন না, ওটা নিয়ে চিন্তা করতে করতে লাস্টে তার অবস্থা কিন্তু অনেক মানে ভালো হয়ে যায়। সে ওই জায়গাটায় লাইফ লাইন খুঁজে নেয়, এবং কোনো না কোনো ভাবে তার মানে কি বলবো, সে কিন্তু সাপোর্টও পেতে থাকে। তাহলে এটা একটা মানে নোটিশেবল জায়গা, এটা একটা নোটিশেবল জায়গা যে আমি চয়েস করলাম যে এই কাজগুলো আমি খুব ভালো পারি, ভালো পারার মধ্যে থেকে এই কাজগুলো আমি করতে ভীষণ ভালো লাগে, এবং ভালো লাগার কাজগুলো করতে গিয়ে আমি একটা ব্যাকএন্ড সাপোর্ট পাচ্ছি। হ্যাঁ, একটা সাপোর্ট পেয়ে যাবেন, অলৌকিক কোনো সাপোর্ট। হ্যাঁ, অলৌকিক সাপোর্টও পাবেন, স্কুলে থাকবে। বাট সবসময় হয় কি, যে আমার কাছে যেটা ফিল হয়, যে আপনি অবশ্যই আপনার যে স্পিরিচুয়াল গাইডেন্সের বরাবর আপনি এটাকে উইশ করবেন যে আমি যেন এই লাইফ পারপাসটাকে সুন্দরভাবে খুঁজে পাই। এখন একটা জিনিস কি, যে যেটা দিয়ে শুরু করছিলাম, যে মধ্যবিত্তর বিষয়টা, তার একটা টানা পোড়ানো থাকে, বুঝতে পারছেন? মানে নুন আনতে পান্তা পোড়ায়। স্টাডি লাইফ শেষ, সাথে সাথে জবে ঢুকতে হবে, কিছু একটা করতে হবে, তখন ওই পছন্দের দিকে না তাকানোর সময় পায় না, সুযোগ পায় না। আপনি স্টাডি করছেন এক জায়গায়, আপনি বিডি জবসে মনে করেন যে, বা যে কোনো জায়গায় আপনি জব খুঁজতেছেন, যেই জায়গায় পাচ্ছেন, যে স্কোপ পাইলে হয়েছে আমার, কারণ আমার সংসার চালাইতে হবে। তো এইটা তো পারপাসের যে বিষয়টা, বা যেটাকে বলেন প্যাশন, সেই জায়গাটা কিন্তু একটা আনন্দের জায়গা, এটা কিন্তু সময় নেয় কিন্তু, বুঝতে পারছেন? এবং এখানে কিন্তু আউটকামের দিকে তাকাইতে হয় না। বিজনেসের ক্ষেত্রে আউটকামের দিকে তাকাইতে হয় না, শুধু ওয়ার্ক করে যেতে হয় মধ্যে। কিন্তু অনেকে জানে না, যার জন্য প্রবলেমগুলো হয়। তারা প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য তারা বিভিন্ন রকম আনফেয়ার মিনস চলে যায়, বুঝতে পারছেন? যে মাপে কম বা ওজনে কম দিল, হ্যাঁ, বা মালে এই টাইপের অনেকগুলো নেগেটিভ কাজ করা শুরু করে যায় প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য। বাট আপনি যদি সুন্দরভাবে আপনার বিজনেসের যে মেইন থিওরিটা কি, যে আপনি একটা মানুষের চাহিদা পূরণ করবেন, আচ্ছা, বুঝতে পারছেন? বাট ম্যাক্সিমাম মানুষ যেভাবে দৌড়ায়, যে আচ্ছা এই ব্যবসাটা খুব ভালো হচ্ছে, তাহলে আমি এটা করলে তো খুব ভালো, মানে ট্রেন্ড ফলো না করে একটা ইনোভেশন নিয়ে মাথা ঘামানো, যে কিছু একটা করবো যেটা নতুন কিছু। জিনিসটা এইভাবে নিয়তটা করতে হয়, যে ধরেন যে এও করতেছে ও করতেছে, আপনি আনকমন কিছু করবেন, করলে হয়তো অনেক কিছু করবেন, তাও না। আচ্ছা,
আপনি খেয়াল করবেন যে মানুষ কোন জিনিসটা চাচ্ছে কিন্তু পাচ্ছে না, যেটা প্রবলেম সলভিং, আচ্ছা, বুঝতে পারছেন? ওইটাই আমি কাজ করি এবং ওইটা আবার আপনার পছন্দ হইতে হবে, ওকে। বুঝতে পারছেন? তাহলে আপনার জন্য অনেক সোজা হয়ে যাবে এবং অনেক মানে গাইডেন্স পাবেন মানে আপনি। প্রোডাক্টিভিটি এবং কোয়ালিটি অফ সার্ভিস এই দুটোকে বাড়ায় দিতে হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আমি এখন ক্লিয়ারলি গুরুত্বটা বুঝলাম। আই গেস যারা দেখছেন আপনাকে, আপনার কথাগুলো শুনছেন, তারাও বুঝলো যে আসলে ম্যানিফেস্টেশন বা ল অফ অ্যাট্রাকশনের জন্য আমাদের ফেইথের গুরুত্বটা কতখানি। যদি আপনি কখনো ল অফ অ্যাট্রাকশন বলতে চান না, আপনি এটা একটা সিস্টেম মনে করেন। এবং হ্যাঁ, আমি আর্টিকেলগুলোতেও দেখলাম যে আসলে ল অফ অ্যাট্রাকশন আমরা নাম বলছি, বেসিক্যালি একটা ন্যাচারাল প্রসেস, একটা ন্যাচারাল সিস্টেম। প্রসেস। হ্যাঁ, এখন কথা হচ্ছে, আমি নিজের মধ্যে সেই ফেইথটা তৈরি করতে চাই। এই ফেইথ হতে পারে আমার পারপাসের ওপর, যে অবশ্যই আমি পারবো, হতে পারে স্রষ্টার ওপর, যে আমি এমন কিছু করিনি যেটা সম্ভব না, অবশ্যই স্রষ্টা আমাকে দেবেন। অ্যান্ড হতে পারে সেটা আমার নিজের উপরের ফেইথ, যে হ্যাঁ আমি পারবো বিকজ আমি স্কিলড এবং এটা আমার করতে ভালো লাগে, আমি দৈব সহায়তা পাচ্ছি। এখন আমি ফেইথটা আনবো কি করে নিজের মধ্যে? ফেইথ আমি বুঝতে পারছি যেগুলো জরুরি, বাট আমি নিজের মধ্যে গ্র্যাব করতে পারছি না। সেক্ষেত্রে আমার করণীয়টা কি? আপনি ফেইথটা আনার জন্য ধরেন আপনি এখানে অটো সাজেশনটা প্র্যাকটিস করতে পারেন, ভিজুয়ালাইজেশনটা। অ্যাকচুয়ালি আমরা মনের ভিতর থেকে ভয়টা আগে দূর করতে হবে। ওকে, এখন ভয়টা রিভার্স হলো ফেইথ, ওকে, বুঝতে পারছেন? এখন আপনি যদি ভালো হতে চান অথবা পজিটিভ কিছু আপনার ভিতরে আনতে চান, না আনতে চাইলে অন্য কথা। এখানে অনেকে এই গত 2টা পর্ব দেখছে, হ্যাঁ, এখানে অনেকে উপকৃত হয়েছে। এটা আমরা কমেন্ট পড়ে বুঝতে পারছি যে তারা ফেইথ করা শুরু করছে। এখন ফেইথের যে কাজগুলা, অবশ্যই তাকে নিজের প্রতি বিশ্বাস আনতে হবে। এক্স্যাক্টলি। ধরেন আপনি অনেক কিছুতে ভয় পান, একটা আতঙ্ক থাকেন, এখানে একটা কাজ করা যেতে পারে, এটা ব্রেন প্রোগ্রামিং। হ্যাঁ, ওকে, যে সেই যে জিনিসগুলোতে ভয় পাচ্ছে বা যে জিনিসটা চিন্তা করতেছে যে এই ঘটনা ঘটতে পারে আউটকামে, সে জাস্ট অপোজিটটা সে কল্পনা করবে বেশি বেশি করে। আচ্ছা, কারণ ব্রেইন কিন্তু কোনটা সত্য কোনটা মিথ্যা জানে না। কারণ ফেইথের যে বিষয়টা, তার নেগেটিভ বলেন পজিটিভ বলেন, যে থটটা আসতেছে ভিতর থেকে, ওটা তো তার ভিতরে অলরেডি ইনপুট করা ছিল। ওকে, হ্যাঁ, ইমাজিনেশন পাওয়ার দিয়ে যদি সেটাকে চেঞ্জ করে দেওয়া হয়, সে রাতে শুয়ে শুয়ে ভাবলো যে এর উল্টা ঘটনাটা। ওয়েল, সেক্ষেত্রে না দুটো বিষয় এখন একটু বলবেন, মানে দুটো টার্ম এসে গেল। একটা আপনি বললেন ছোট করে অটো সাজেশন, এই টেকনিকটা আমাদেরকে শেখাবেন, মানে অটো সাজেশন ব্যাপারটা কি? হ্যাঁ, আমরা হয়তো গুগলে সার্চ দিলে অনেক কিছু পাবো, অনেক আর্টিকেল পাবো, বাট আপনাকে যেহেতু পেয়ে গেলাম এবং আপনি নিজে আসলে এই শব্দটা বললেন, অটো সাজেশনের টেকনিকটা শেখাবেন, যেটা দিয়ে কিভাবে নিজের ফেইথটাকে আমি জাগ্রত করব, অ্যান্ড ভিজুয়ালাইজেশনের প্রসেসটাই বা কী হবে? আচ্ছা, অটো সাজেশন অ্যাফার্মেশন লিখলে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। এখন অটো সাজেশন এবং অ্যাফার্মেশন এগুলা আসলে খুব কেয়ারফুলি চুজ করতে হয়। একটু ভুল হয়ে গেলে খুবই সমস্যা হয়। যেমন? এটা একটা মন্ত্রের মতো কাজ করে। ওকে, মনে করেন যে আপনি একটা কথা বললেন, ওইটার ভিতরে যদি কোনো গ্যাপ থেকে যায়, সাপোজ আপনাকে আমি একটা উদাহরণ দিই। হ্যাঁ, ধরেন আপনি আনম্যারিড, আপনি একটা অটো সাজেশন রেডি করলেন যে আমার খুব সুন্দর, আমার ওয়াইফটা খুব সুন্দর হবে, আমার ওয়াইফটা খুব সুন্দর হবে। হ্যাঁ, এই ধরনের একটা বিয়ে করলেন, তো সে অনেক সুন্দর, বাট শান্তি পাইলেন না, বুঝতে পারছেন? এর সাথে আপনি ওইগুলো কিন্তু চুজ করেন নাই, সে ব্যক্তিত্ববান হবে, সে ওয়েল, যারা এখন মনে করেন আমাদের এই কন্টেন্ট দিক থেকে ফিল করবে যে সামনে তার বিয়ে, সে ম্যানিফেস্ট করতে যাচ্ছে, তার জন্য তার অটো সাজেশনটা কি হবে? তার জন্য যে সুইটেবল হবে এবং তার পরিবারের জন্য, তার জন্য এবং তাদের ফিউচারের জন্য, এবং তাকে একটা সুন্দর জীবন একটা গিফট করতে পারবে, মানে সব দিক দিয়ে ভালো হবে এমন কাউকে, হ্যাঁ, যার গুণ থাকবে। আর বিষয়টা হচ্ছে কি, চাইতে কিন্তু কোনো মানে মানা নাই, আপনি সবকিছু চাইতে পারেন, কিন্তু কোনটা চান নাই ওই জিনিসটা আবার খেয়াল রাখবেন। ওকে, যা চাবেন তাই পাবেন, যেইটা চান নাই ওটাও যদি পেয়ে যান নেগেটিভ কিছু, তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। তাহলে অটো সাজেশনের টেকনিকটা একটু বলেন, তারপর আমরা সাবধানতার জায়গাগুলোতে আসবো। হ্যাঁ, যেমন আপনি যদি দেখেন যে কোয়ান্টাম ফাউন্ডেশনে একটা অটো সাজেশন আছে, হ্যাঁ, সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন। আপনি যদি এটাকে ব্রেক ডাউন করেন, দেখেন এখানে কোনো কিছু বাদ পড়ে নাই। আচ্ছা, আপনি সুস্থ দেহ পাইলেন, প্রশান্ত মন পাইলেন, হ্যাঁ, তারপর সুখী জীবন পাইলেন, কিন্তু কর্মটা বললেন না, বা কর্ম দিলেন সুখী জীবন বললেন না, আপনার জীবনটা অসুখী কাটলো।
এইভাবে অটো সাজেশন গুলা খুব কেয়ারফুলি চুজ করতে হয়। তো এখন আপনি বিশ্বাসের জন্য যে অটো সাজেশনটা রেডি করতে পারেন, যে আমি বিশ্বাসী, হ্যাঁ আমি বিশ্বাসী, আমি আত্মবিশ্বাসী, আমি আমাকে বিশ্বাস করি যে আমি পারবো এবং আমার সবকিছুই এখন থেকে সবকিছুই আমার ভালো হবে। আচ্ছা, আমি বিশ্বাসী, আমি বিশ্বাসী, আমি পারবো এবং আমার জন্য সবকিছু ভালো হবে। আমি 3টা সেন্টেন্স তাহলে রেডি করলাম যে আমি বিশ্বাসী, আমি পারবো এবং আমার জন্য সবকিছু ভালো হবে। আমি 3টা বাক্য সেট করলাম, তারপর কেয়ারফুলি পজিটিভলি ওকে তো এইটা করে ধরেন যে সে সকাল সন্ধ্যা বা আয়নার সামনে যে এসে প্র্যাকটিস করুক এবং ফিল করার চেষ্টা করুক যে এটা কাজ করতেছে তার, কারণ এটা তো একটা মন্ত্রের মতো, এটা ট্রিগার করতেছে ব্রেনে, এটা কিন্তু তার কানে বাজতে থাকে। যতবার সে বলতে থাকবে না, ভিতর থেকে একটা শক্তি উদ্ভাবিত হয়, বুঝতে পারছেন? আর তার সাথে যদি ভিজুয়ালাইজেশন করে তাহলে তো অন্যরকম রূপ হয়ে যায়, কারণ ভিজুয়ালাইজেশন করলে কিছুই লাগে না। ভিজুয়ালাইজেশনের টেকনিক ওই জিনিসটা আপনি পজিটিভ জিনিসগুলো আপনি যেটা চাচ্ছেন ওইটাই আপনি দেখতে থাকবেন, যে ল অফ অ্যাট্রাকশনের যে ভিজুয়ালাইজেশন। সো আমি যখন অটো সাজেশন দিচ্ছি চোখ বন্ধ করে বা আয়নার সামনে দাঁড়িয়ে যে আমি বিশ্বাসী, আমি পারবো এবং আমার সবকিছুই ভালো হচ্ছে, এটা যখন বলছি তখন আমি সাথে সাথে ভিজুয়ালাইজ করব। আচ্ছা, এটা সুপার ট্রিমেন্ডাস। এখন এটা করার পরে কি হবে আপনি বুঝবেন কিভাবে আপনি এটা কাজ করতেছেন? এক্স্যাক্টলি, আমি এখানে আসতাম আসলে, যে কাজ যে হচ্ছে সেটা বুঝবো কি করে? এটা বোঝার উপায় খুবই সহজ এবং খুব মজার। আচ্ছা, আপনার ভিতর থেকে ভয়গুলো কাটতে শুরু করবে আস্তে আস্তে, নিজেকে সাহসী অনুভব করবেন এবং যে কোনো পরিস্থিতিতে আস্তে আস্তে দেখবেন কি যে আপনি আগের মতো ভয় পাচ্ছেন না, আগের মতো আপনি হোপলেস হয়ে যাচ্ছেন না। এরপর আগের থেকে আপনি অনেক শান্ত হয়ে যাবেন, যেহেতু একটা পজিটিভ মাইন্ডসেট তৈরি হয়ে যাচ্ছে। এবং আরো মজার বিষয় হলো আপনার কাছে অপরচুনিটি আসা শুরু হয়ে যাবে। ওকে, এবং বিভিন্ন রকম সাইন পাবেন, সুপ্রিম গাইডেন্স পাবেন। কোনো টাইম ফ্রেম আছে যে এতদিন পর থেকে আমি আসলে পাওয়া শুরু করব? না, আসলে একটা জিনিস কি, মন থেকে যদি আপনার একটা বিচ্ছুরণ ঘটান, আপনার একটা শক্তি মনে বিশ্বাসে, সত্যি কথা যে বিশ্বাসটা যত দেরি হবে, আপনি যদি রিলিজিয়াস বুকগুলো আপনি স্টাডি করে দেখেন, আপনি কোরআন হাদিস যদি স্টাডি করে দেখেন, এখানে প্রচুর জায়গায় বিশ্বাসের কথা লেখা আছে। হ্যাঁ, যে তুমি যদি বিশ্বাস করো তোমাকে আমি আরো বেশি করে দিব, এই ধরনের বেশ কিছু আপনি উক্তি পাবেন আপনি কোরআনে। তো এটা অনেক পাওয়ারফুল। এবং দেখেন, যেহেতু এটা বলা আছে, এখন আপনি একবার বলেন আর 100 বার বলেন, এটা ফ্যাক্ট না। আপনি একবার বিশ্বাস করুন বা একবার মন থেকে আপনি যদি ফিল করেন যে হ্যাঁ আমি বিশ্বাসী হয়ে উঠতেছি, কিন্তু ওয়ার্ক করা শুরু করবে। আচ্ছা, এটা হলো মজা। এটা ডিপেন্ড করতে পুরো আপনার উপরে। ওকে, আমি আজকে যদি আপনার কাছে যারা দেখছেন তাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট দিতে বলি, যে অ্যাসাইনমেন্টটা ফলো করে সে তার মধ্যে ফেথটা জাগ্রত করতে পারবে। ছোট অ্যাসাইনমেন্ট, যে আসলে আজকেই প্রথম এই বিষয়টা সম্বন্ধে জানলো, হ্যাঁ, অন্তত নেক্সট এপিসোড আসার আগ পর্যন্ত সে যেন সে অ্যাসাইনমেন্টটা চর্চা করতে পারে। এরকম কিছু কি আপনি দিতে পারেন যেটা দিয়ে আমার ফেথটা বাড়তে পারে? সেটা অটো সাজেশন হতে পারে, একটা সুন্দর ভিজুয়াল হতে পারে। আমরা ব্রেইন প্রোগ্রামিং এ চলে যাই, তারা আরো ভালো হবে। ওকে, সে নোট করুক তার দ্বারা কি কি সম্ভব ছিল বা হইছে অলরেডি, বুঝতে পারছেন? সে কি কি করতে পারে, তার পারদর্শিতা কোথায় কোথায়, সে শুধু লিখতে থাকবে এবং তার হোল লাইফের যে স্টোরি, কখন কোনটা সে ভেবেছিল যে পারবে না কিন্তু পেরেছে, এইটা করার পর না অটোমেটিকলি ফেথ বাড়তে থাকবে। ওকে, বুঝতে পারছেন? অটোমেটিকলি ফেথ বাড়তে থাকবে। এটা কি আপনার সেলফ কনফিডেন্স বাড়াচ্ছে। এখানে ফেথের কিন্তু ডাইমেনশন আরো আছে, যেমন ঈশ্বরের প্রতি, অন্যদের প্রতি। তো আমরা এখানে নিজেদের ফেথের কথাটাই এখানে ফোকাস করি, যে এইটা যেন সে প্র্যাকটিস করে। তার 2টা জার্নাল লিখলো, একটা হলো গ্র্যাটিটিউড, আর একটা যে আপনার পজিটিভ যে ইভেন্টস গুলা যে হয়ে গেছে, হ্যাঁ, ওই গ্র্যাটিটিউডের ভিতরে থাকতে পারে, ওটার সাথে তো রিলেটেড। কারণ ওইটা যখন আপনি ভিজুয়ালাইজ করবেন, যখন রাইট ডাউন করবেন, তখন ব্রেনে কিন্তু আবারও চাঙ্গা করে দিবে ওই পজিটিভ মাইন্ডসেট গুলা, আস্তে আস্তে উপরের লেয়ার উঠে আসবে। আর একটা কথা বলবো, যদি নেগেটিভ কোনো মাইন্ডসেট বা বিলিভ বা ফেথ থাকে, ওইটাকে আপনি রিভার্স করে দিতে পারেন। মজার বিষয়, আমি যেটা বিশ্বাস করি যে ব্রেইনে যদি আপনি কমান্ড দেন
যে আমি নেতিবাচক চিন্তা ভাবনাগুলো আমার ব্রেইনে রাখতে চাচ্ছি না। ওকে, তুমি স্বয়ংক্রিয়ভাবে এটাকে মুছে ফেলো, মুছে ফেলবে। এবং পারলে তুমি এটার অপোজিশন কিছু আমার ব্রেইনে ইনপুট করে দাও। এ কিন্তু খুব বাধ্যগত মানুষের ব্রেন, সে আস্তে আস্তে এটা রিমুভ করা শুরু করে দেয় কিন্তু। এবং আমি যে কথাটা বললাম ব্রেনকে যে আমার নেগেটিভ থটসগুলো সব ইরেজ করে দাও, মুছে দাও, এটা যখন বলবো তখন আমার মাইন্ডসেটটা আসলে কেমন হইতে হবে? আপনি বিশ্বাস নিয়ে তো বলবেন। আচ্ছা, মজার বিষয় হলো যে আপনি যদি বিশ্বাস না করেন কোনো কিছু হবে না। এটা নিয়ে একটা ঘটনা বলছিলাম কিনা, তো বলছিলাম মনে হয়, তারপর আরেকবার বলেন, এগুলো শুনতে ভালো লাগে। শুনতে ভালো লাগে। তো একজন খুব জ্ঞানী লোক, সে চিন্তা করবে, সে শুনলো যে ওই পাহাড়ের উপরে আরো তার থেকে অনেক বড় একটা জ্ঞানী লোক আসে, ওনার কাছে অনেকে যায়। তো তার খুব শখ হইলো যে ঠিক আছে আমিও দেখি সে কত জ্ঞানী। যাওয়ার পরে তো সে তাকে অতিথি আপ্যায়ন করতেছে যে আপনি আসছেন অনেক দূর থেকে, কষ্ট করে আসছেন, তো আপনি এক কাজ করেন, আগে একটু রেস্ট নেন, একটু খাওয়া দাওয়া করেন। তো সে খাবার যখন দিচ্ছে বারবার জোর করে বেশি বেশি বেড়ে দিচ্ছে। হ্যাঁ, তো সে খুব বিরক্ত হয়ে যাচ্ছে যে এত বেশি করতেছে। তো এরপরে চা খেতে দিল, যে কথা পরে বলা যাবে। তো চা খেতে দিয়ে কাপটা তার হাত দিয়ে উপর দিয়ে সে কেটলি থেকে চা ঢেলে দিচ্ছে। এখন ঢেলে দিতে তো ওভারলোড হয়ে গরম চা তো তার গায়ে পড়ে যাচ্ছে। তখন একটু খেপে গেছে যে এটা কি করতেছেন। ওটা আমি দেখানোর জন্য যে আপনার কি অবস্থা। কেন আপনি যে আমার কাছ থেকে কিছু নিতে আসছেন, আপনার ভিতরে কিন্তু সেটা ঢুকবে না, কারণ আপনি নিজেকে এমনি জ্ঞানী হবেন, বুঝতে পারছেন? সো যে এই ওয়ার্ক গুলো করতে চায় তাকে কিন্তু ওই রকম খালি হয়ে যেতে হবে যে না, যেটা আমি পাচ্ছি এটা আসলে বিলিভেবল, আমি এটাকে বিলিভ করতে চাই। হ্যাঁ, মানে আপনি কিন্তু ওই ভিডিওর প্রথমে একটা কথা বলে দেন যে আপাতত সব যুক্তিকে আমরা পাশে রেখে মুক্ত মনে পুরো ভিডিওটা দেখি। হ্যাঁ, তো এটা তাদের বিষয়, তারা করতে পারে নাও করতে পারে, আপ টু দেম। বাট তারা যদি বিলিভ করে যে এটা পসিবল, এটা হতে পারে, আসলে কনফিউশনটা রাখা যাবে না। কনফিউশন রাখলে কিছু হবে না। এখন ভূত বলে কিছু নাই, বুঝেন? ভূত বলে কিছু নাই। এখন আপনি বিশ্বাস করলেন ভূত বলে কিছু আছে, আপনি অবশ্যই ভূত দেখবেন। কিভাবে বলেন তো? এটা আমি আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিই। ধরেন আমি হয় না ছোটবেলায় ডিসেম্বরে ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পর একটা রোমাঞ্চকর ব্যাপার ছিল যে আমরা আসলে গ্রামের বাড়িতে বেড়াতে যাব, কারণ আমাদের সমস্ত কাজিনটা আমাদের গ্রামের বাড়িতে আসবে এবং আমরা মোটামুটিভাবে 14-15 দিন সেখানে থাকবো, এবং যখন আবার ঢাকায় ব্যাক করবো তখন একটা মন খারাপ নিয়ে ব্যাক করি যে আহা কত সুন্দর সময় কাটালাম। তো ওইখানে দেখা যেত কাজিনটা যখন কোনো একটা রুমে রাতের বেলা আমরা বসে আছি, তখন তো আর এরকম এত ইন্টারনেটের যুগ ছিল না। তো আমরা যখন বসে আছি কারেন্ট হঠাৎ করে চলে গেল, আমরা একটা ছোট্ট হারিকেন বা মোমবাতি জ্বালিয়ে আমরা গল্প করছি। গল্পের মাঝখানে একজন বলল যে অনেক গল্প হয়েছে, এবার একটা ভূতের গল্প শুনি। কেউ একজন ভূতের গল্প শুরু করলো এবং সে শুরু করলো যে এটা আসলে কোনো গল্প না, এটা আমার জীবনের একটা সত্যি ঘটনা। যখনই সে সত্যি ঘটনা বলা শুরু করলো তখনই ভয় পাওয়া শুরু করলো। আশপাশে মনে হচ্ছে খুটখাট শব্দ হচ্ছে। এতক্ষণ পাতা বা ছোট ছোট আমের মুকুল সেটা আসলে টিনের উপর পড়ছিল, কিন্তু তখন মনে হওয়া শুরু করলো নিশ্চয়ই এটা ভূত আমাদের টিনের উপরে। আমাদের সবাই রাতে তখন কাঁপতে কাঁপতে ঘুমোতে যাওয়া আর কি। ব্যাপারটা এরকম কি অনেকটা? হ্যাঁ, এইখান থেকে আরেকটা জিনিস শেখার আছে। জি, আপনার কিন্তু এর আগে কিন্তু আপনার টিনের উপর অনেক কিছু পড়ছে, সেটা কনসেন্ট্রেশনে ছিল না, আপনার আওয়াজ এই কান পর্যন্ত আসে নাই। ব্রেন কিন্তু আবার সেপারেট করে দেয়, বুঝতে পারছেন? নয়েজ ক্যান্সেলিং মতো, যে আপনি যেটা ফোকাস করতেছেন শুধু সেটা। আপনি যদি খেয়াল করে দেখেন, এই যে এখন এসি শব্দটা শুনতেছেন, এখন এতক্ষণ কি শুনছিলেন? না, আমি এখন আপনি বলার পর এখন শব্দ পাচ্ছি। সো রিসিপটিভ মাইন্ড থাকতে হবে। ফেইথের পরে যখন ফেইথ করা শুরু করলেন, এরপরে রিসেপটিভ মাইন্ড আপনি অ্যাক্টিভেট করে দেবেন যে চারিপাশে আপনার কি হচ্ছে। হ্যাঁ, এবং দেখার চেষ্টা করবেন হ্যাঁ আমার আউটকাম কি পাচ্ছি। কারণ ফেইথ, আপনি বিশ্বাসের সাথে আপনি ফেইথ জিনিসটাকে আপনি করা শুরু করলেই হুটহাট করে আপনি অনেক সাপোর্ট পাবেন। সুপ্রিম গাইডেন্স থেকে আপনি অনেক কিছু পাওয়া শুরু করবেন এবং সাইন পাবেন, সিম্বল বুঝতে পারবেন যে কি ব্যাপারে এতদিন তো এই জিনিসগুলো ইজিলি পাচ্ছিলাম না, ইজিলি হচ্ছিল না। দেখা গেল চিন্তা করলো যে ভিডিওটা দেখলাম, এটা একটু যদি ডেপ নলেজ থাকতো, হ্যাঁ এটা বইটই কি পাওয়া যায়। হঠাৎ করে দেখলো যে রাস্তায় হাঁটতে হাঁটতে পাশে ঠিক এইটার উপরে কোন একটা বই পেয়ে গেল, বুঝতে পারছেন? এটা একটা সাইন হইতে পারে।
ওকে সাপোর্ট হইতে পারে। তো এই ধরনের কিছু মিরাকল ঘটনা কিন্তু তার হইতে থাকবে, বুঝতে পারছেন? যে হঠাৎ করে ভালো একটা অপরচুনিটি আসলো, যার দ্বারা সে উপকার পাওয়ার কথা না, তার দ্বারা উপকার পাইলো, হ্যাঁ, তারপরে অনেক কিছু হইতে পারে। বাট তাকে সে যদি অ্যাওয়ার থাকে তাহলে কিন্তু খুব ভালো, কারণ অনেক কিছু কিন্তু আপনার স্রষ্টা আপনাকে দেয়, খুব সাইলেন্টলি দেয়। আচ্ছা, দেখার চেষ্টা করে যে সে আসলে কৃতজ্ঞ চিত্ত কিনা। ওকে, এখানে গ্র্যাটিটিউডের ব্যাপার চলে আসে। হ্যাঁ, এটা তো মানে এটার সাথে তো হেভিলি কানেক্টেড, বুঝতে পারছেন? তো সে কৃতজ্ঞ চিত্ত কিনা। তো আপনি যদি এইরকম মানে অনেক কনসেন্ট্রেশন যদি বাড়াতে না পারেন, অ্যাওয়ার না হন, তাহলে কিন্তু লস করবেন। ওই যে একটা কথা আছে না যে সুযোগ অনেক সময় ঘরে খুব আস্তে কড়া নাড়ে, এবং আমরা যদি নিজেদের কানটা খোলা না রাখি তাহলে শব্দটা আমরা শুনবো না, সুযোগটা হাতছাড়া হয়ে গেল। আমার কাছে না, আমি এটা নিয়ে চিন্তা ভাবনা করছি, কিন্তু মজার বিষয় হলো আমার এটা নিয়ে মানে আমার কাছে খুব খারাপ লাগছে যে আমি মিস করছি, তাহলে কি আর পাবো না? তো পরে এটা নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করলাম। তো পরে আমার কাছে মনে হইলো, আমার কাছে দৃঢ় বিশ্বাস সুযোগ আবারও আসবে। আচ্ছা, এখানেও ফেথ চলে আসছে। হ্যাঁ, আবারও আসবে, আরো ভালো সুযোগ আসবে, কারণ এই অপরচুনিটিটা কিন্তু দেওয়া হয়েছে। আমরা যদি দেখি যে আসলে যে ফেইথ বা হোপলেস কেন হয়ে যায় মানুষ, নিজের ভিতরে পাপ বোধ কাজ করে, এক্স্যাক্টলি গিল্টিনেস কাজ করে। আমরা যা করছি এখন আমাদের তো পরিত্রাণ নাই, আমার লাইফটাকে নষ্ট করে দিছি। আমার বাবা মা বলছিল যে মন দিয়ে পড়ালেখা করি নাই, হ্যাঁ, এইটা করতে বলছিল, ওইটা করি নাই, তারপর কিছু অপরাধের সাথে আমি জড়াই গেছি, আমাকে কেউ ভালো জানে না, হ্যাঁ, না আমি নিজেকে ভালো জানি, না সমাজ আমাকে ভালো জানে, না স্রষ্টা আমাকে ভালো জানবে। সো আমার এপার তো গেছে গেছে, ওই পারও গেছে, আমি পাস করতে পারবো না, ব্যাপারটা এরকম। এরকম কিছুই নয়। যে বললাম, সুযোগ আপনাকে যদি একবার দেওয়া হয়, মিস করেন, আপনাকে 100 বার দিবে, কোনো ব্যাপার না। আপনি যদি হোপলেস না হন, আচ্ছা, 100টা খুন করে যদি কেউ বেহেশতি হইতে পারে, এখনো তো হাসরের ময়দানে আমরা উপস্থিতি হয় নাই, অথচ এলান চলে আসছে যে সে বেহেশতি। দেখেন, সেদিন আপনাকে একটা ভিডিও শেয়ার দিয়েছিলাম, তার এক্সাম্পল আমার কাছে খুব ভালো লাগে। ওই প্রসঙ্গে আসবো, তার আগে আমরা ফেইথ নিয়ে আলোচনাটা এখানে একটু সামারাইজ করি, তারপর আমি এদিকে আসবো। তাহলে আপনার এই কথা থেকে আজকে আমরা আমাদের জটাঙ্কের যারা দেখছেন, যারা আগের পর্বগুলো দেখেছেন এবং আজকের পর্বটা এখন দেখছেন, তাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট হলো যে আজকে একটা ফ্রেশ কাগজ নিতে হবে, তারপর খুব ঠান্ডা রুমে, ঠান্ডা ঘরে, ঠান্ডা মাথায় সেখানে সে লিখবে যে তার দক্ষতার জায়গাগুলো কি, দক্ষতার জায়গা কি, হ্যাঁ, সেগুলো স্কিলের জায়গাগুলো কি কি, তারপরে কি কি অ্যাচিভমেন্ট সে করছে ছোটবেলা থেকে এই পর্যন্ত, অ্যাচিভমেন্ট গুলা, স্কিল গুলা, তার ভালো লাগার যে বিষয়গুলা, এবং তার যে নিজের প্রতি যে নিজের যে আস্থার জায়গাগুলা, বুঝতে পারছেন? যত বেশি ফোকাস করবে তত বেশি আস্তে আস্তে মনে করতে থাকবে, যত বেশি সময় নিবে তত বেশি মনে ভালো লাগবে, কিন্তু যত বেশি লিখবে তার জন্য তত উপকার। এবং সে লিখবে, লিখতে লিখতেই একটা পর্যায়ে যখন সে পড়ছে তার ভিতরে একটা আত্মবিশ্বাস তৈরি হচ্ছে। যখনই আপনি হোপলেস হয়ে যাবেন, ওই লেখাগুলো বললেও মনে করেন যে আপনার ওয়েল, এটা একটা পাশাপাশি যখন সে লিখছে তখন তার ভিতরে একটা কৃতজ্ঞতা বোধ কাজ করছে, হ্যাঁ, পাশে থ্যাঙ্কস দিয়ে দিই, ওকে, এটা আরো মজা, সাথে সাথে আরো বেশি। কারণ কি, যখনই কেউ কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তার স্রষ্টা তাকে মানে ওয়ার্ড দিয়ে রাখছে যে আমি তাকে দিব, আচ্ছা, তার জন্য স্যাংশন হয়ে গেল। ওকে, তাহলে আমি সাদা কাগজে আমার সাকসেস বা আমার অ্যাচিভমেন্ট সবকিছু নোট করছি, এবং বিপরীতে থ্যাঙ্কস লিখে যাচ্ছি, এগুলো পড়ছি, আমার ভিতরে কনফিডেন্স বাড়ছে। অ্যাট দ্য সেম টাইম আমি যেটা করতে পারি, খুব পজিটিভ ওয়ার্ড সিলেক্ট করে কিছু অটো সাজেশন, যেটা আপনি বললেন, দিনের নানা সময় আমি এটা বলতে পারি, 100 বার, 50 বার, 200 বার, যতবার পারি, আয়নার সামনে দাঁড়িয়ে বা নিজের কানে। আচ্ছা, এক্ষেত্রে কি আমি একটা 10 বারই বলুক না, আমি কি গভীর বিশ্বাসের সাথে মোবাইলে রেকর্ড করে ওইটা হেডফোনে বারবার শুনতে পারি? কাজে আসবে? এখানে আমার একটা দ্বিমত আছে। যেমন, বুঝতে পারছেন, আপনি ধরেন যে হেডফোনে শুনতে যাচ্ছেন, আমরা মাল্টিটাস্ক করে অভ্যস্ত, বুঝতে পারছেন? আপনি হেডফোনে শুনলে কি করবেন? আপনি অফিসে যাচ্ছেন, হেডফোনে লাগা একটা ঘুম দিলেন, আপনার ব্রেইন তখন ওই লেয়ার বাই লেয়ার এটাকে ওই নয়েজ ক্যান্সেলেশনের মতো আলাদা করে ফেলে, কিন্তু আচ্ছা, তখন আপনি ওই মাল্টিটাস্ক একসাথে করতেছেন, আপনার ব্রেইন অটোমেটিকলি আপনাকে সেগ্রিগেট করে দিচ্ছে ওই সাউন্ডটা, ওকে, তখন আমার ব্রেনে কাজ হবে না। যেমন ধরেন যে আমি যখন গার্মেন্টসে যখন আমি অডিট করতে যাই, তো
তো একটা কাজ করে, সেটা হলো খুব মজার, এটা অনেকে জানে না। সেটা কোনো অডিটর যদি ঢুকে, ধরেন আমরা যখন ঢুকি তখন কিছু সিলেক্টেড গান থাকে, আচ্ছা, এটা তারা প্লে করতেছে, প্লে করলে বোঝা যায় যে অডিটর আসছে, অ্যালার্ট হয়ে যায়। ওকে, এরপরে ওদের যে যে কাজ করার স্পৃহা বাড়ানোর জন্য খুব সুন্দর সুন্দর গান ছাড়ে, বুঝতে পারছেন? আচ্ছা, ও অনেক লাউডলি গানগুলো বাজে, মোটিভেশনাল সং, মানে মোটিভেশনাল সং না, তাদের মোটিভেট করে, কারণ গানের রিদমটা তো তাদের Boost up হার্টে বুস্ট আপ করে এবং তাদের কাজগুলো খুব সুন্দর হয়, মানে মানে অবসাদ লাগে না। আচ্ছা, কিন্তু একই রকম গান যদি আপনি প্রত্যেক দিন বাজাইতেই থাকেন, আমি ফিল করছি, আমার কাছে যেটা মনে হয় এটার ওয়ার্ক করে না। কারণ স্পেশালি গানটা স্টার কি হারায় যায় বাজতেছে তখন। কি বাজতেছে না সেইটা পর্যন্ত খেয়াল থাকে না, ওকে, কারণ ব্রেইনে ওই নয়েজ ক্যান্সেলেশনের যে প্রোগ্রামিংটা ওইটাকে ক্যান্সেল করে। তাহলে আমাদের অটো সাজেশনটা মুখ দিয়েই বলতে হবে। হ্যাঁ, মুখ দিয়ে বললে ভালো, মুখ দিয়ে বললে মানে কি মনে মনে বলেন, বাট ওই যে আপনি অটো ভয়েসটা প্লে করে আপনি মনে মনে বলেন, মানে একই কথা। কারণ এইটা বলার কারণটা কি, আমরা যখনই হেডফোনের ব্যাপারটা করবো তখন আমরা মাল্টিটাস্কে চলে যাব। ওকে, আইদার আপনি একটু ঘুমানো অবস্থায় আপনি করতেছেন, বা আপনি কোনো কাজে অবস্থায়, বা আপনি অফিসে যাচ্ছেন গাড়িতে, এই সমস্ত জায়গায় আপনি করতে পারেন, কিন্তু একটা সময় ওইটাকে ব্রেন ডিডাক্ট করে দেয়, সাউন্ডটাকে নিতে চায় না। ওকে, তাহলে আমি শেষ করি এইভাবে যে আমরা অটো সাজেশনটা দিচ্ছি, সেটা মনে মনে হোক বা মুখ দিয়ে হোক, কিন্তু কন্ডিশন হচ্ছে যা আমি অটো সাজেশন দিচ্ছি সেখানে আমাকে ফোকাস থাকতে হবে, অন্য কিছু ভাবলে চলবে না। যখন করবেন তখন ওইটাই করবেন, একবার বলেন না মুখ দিয়ে, আপনি মন দিয়ে একবার বলেন। অনেকে যে ওই যে ধরেন যে 100 বার 1000 বার একটা দোয়া পড়তে থাকে, দোয়া পড়লে মনে হয় 100 বার বললে কবুল হবে, বা 108 বার বললে এরকম কিছু হবে, বিষয় কিন্তু ওইরকম না। আমার ফিলোসফি ডিফারেন্ট, আমার এক্সপিরিয়েন্স ডিফারেন্ট। আপনি একবার করবেন, একবার মন দিয়ে বলবেন যে আমি এটা চাই এবং আমি বিশ্বাস করি এটা পাবো। আপনি 100 বার এক কথা বারবার বলতে হবে না, বুঝতে পারছেন? তোমার বিষয়টা কিন্তু এরকম। সো আপনি অল্প কিছুক্ষণ আপনি মনে মনে বলেন, কিন্তু ওই সময় খুব ভিজুয়ালাইজ তাহলে করবেন কিভাবে। আপনি যদি হেডফোন কানে লাগাই দিয়ে আপনি করেন, বাট ওই সময় আপনি করতে পারেন, কিন্তু একটু কেয়ারফুল থাকবেন। যদি আপনি ওইটা করেন যে আপনি নিজের ভয়েস রেকর্ড করে আপনি হেডফোনে আপনি অটো সাজেশন বা অ্যাফার্মেশন করতেছেন, তাহলে খেয়াল করবেন যে ওই সময় যেন ওখানে কনসেন্ট্রেটেড থাকেন, ওই সময় ঘুমায় না পড়েন অথবা অন্য কোনো মাল্টিটাস্ক না করেন। পুরোপুরি আমি একটা কাজ করছি, থাকবেন, সেটা 1 মিনিটের জন্য হোক। আমি বিশ্বাসী, আমি পারবো, সবকিছু ভালো হচ্ছে, এটা যখন আমি বলবো তখন আমি ফিল করবো যে হ্যাঁ আসলে আমি বিশ্বাসী এবং আসলে আমি পারছি এবং হ্যাঁ সবকিছুই আমার জন্য ভালো হচ্ছে, সেটা আমার ফিল করতে হবে, তাই তো? ওকে, আমার মনে হয় এই অ্যাসাইনমেন্ট যারা আছেন তারা করবেন এবং অবশ্যই কেমন হলো সে অভিজ্ঞতাটা আমাদের কমেন্ট আকারে জানাবেন নিশ্চয়ই। আরেকটা টপিকে আসি আমরা, এই ইস্যুতে যদি কিছু মাথায় আসে আপনার তাৎক্ষণিকভাবে আমাকে শেয়ার করতে পারেন বা আমার কাছে আসলে আমি সেটা বলবো। বাট আরেকটা টপিকে আমরা যেতে চাই, সেটা হচ্ছে ফরগিভনেস, মানে ক্ষমা। আমরা শাব্দিক অর্থ জানি, কিন্তু ব্যবহারিক অর্থটা আসলে কি? এখানে দুইটা ভাগে ভাগ করে ফেলি। জি, যে নিজেকে ক্ষমা করা, ওকে, আর অন্যকে ক্ষমা করা, ওকে, বুঝতে পারছেন? আর আরেকটা হলো যে আমি স্রষ্টার কাছে আমি ক্ষমা প্রার্থনা করা। ওকে, কারণ মানুষ কেউই আসলে একদম শুদ্ধ সহি না, প্রত্যেকেই ভুল করে, প্রত্যেকেই পাপ করে। হ্যাঁ, এটা খুব ন্যাচারাল একটা বিষয়। যদি পাপ না করতো তাহলে এত মেসেঞ্জারও পাঠাইতে হইতো না তাদের এই বিষয়গুলো জানানোর জন্য যে তোমাদের আরো সুযোগ আছে, তোমাদের আরো সুযোগ আছে। হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। যেখানে কেউ নাই সেখানে মানে কোনো উপায় নেই তার পরিত্রাণ পাওয়ার। এইরকম অনেক বিষয়ে আপনি কোরআনে পাবেন, হাদিসে পাবেন। হ্যাঁ, ওই যে যেটা বলতেছিলাম, 100টা খুন করেও সে ক্ষমার যোগ্য। আরেকটা ঘটনা আপনি তো শুনেছেন মেবি, যে মুসা আলাইহিস সালামের সময় একটা ব্যক্তি সেই ভিলেজে খুব উৎপাত করে বেড়ায়, খুব খারাপ। হ্যাঁ, তার উৎপাতে খুব অতিষ্ঠ। তো তাকে সবাই ত্যাগ করে, ওই ভিলেজ থেকে বের করে যায়। তো সে এক জায়গায় নির্জন জায়গায় সে পড়ে থাকে। তো সে তার ভুল বুঝতে পারে, এখন সে মনে মনে সে ক্ষমা প্রার্থনা করে যে আমার আসলে ভুল হয়ে গেছে, আমি জানি যে এটা মানে পাপের অযোগ্য, মানে ক্ষমার অযোগ্য, এই ধরনের সে সবসময় দোয়াটাও করে। তো সে ক্ষমা চায় মন থেকে। এখন তার আশপাশে কেউ নাই, এত নিঃসঙ্গ। তো সে
মনে মনে বলতেছিল যে আমার আসলে ডানে কেউ নাই, বায়ে কেউ নাই, হ্যাঁ, হুম। তুমি আর আমি ছাড়া আসলে কেউ নাই, তো তুমি আমাকে ক্ষমা করো। তো হঠাৎ করে এটা সে সে স্রষ্টাকে মারা বলছে, যায়। হুম, স্রষ্টাকে বলছে এটা। হ্যাঁ, মনে মনে সে বলতেছে স্রষ্টা। তো হঠাৎ করে সে মারা যায়। মুসা আল্লাহ ইসলামের কাছে আল্লাহ ওহী পাঠায় যে অমুক জায়গায় আমার এক বন্ধু আছে, তুমি তার জানাজা পড়বা, সে মারা গেছে। তো পরে সবাই দেখতে পায় এই সেই ব্যক্তি যার অত্যাচারে সবাই অতিষ্ঠ ছিল এবং সে খুবই পাপী, হ্যাঁ। তখন সবাই জানার চেষ্টা করে এটা কিভাবে সম্ভব। তো তখন মুসা আল্লাহ ইসলাম আল্লাহর কাছে জানতে চায়। তো তখন আল্লাহ জানায়, দেখো সে খুব নিঃসঙ্গ ছিল এবং সে আমার কাছে সে অনুতপ্ত এবং ক্ষমা চায়, আমি জানি সে পাপী ছিল, তো আমি তাকে ক্ষমা করে দিই। বাহ। এটাকে বন্ধু বলে সম্বোধন করে। হুম। তো এরকম অজস্র ঘটনা আপনি পাবেন, মানুষকে বারবার বোঝানো হচ্ছে। এবং যখন কেউ নিজেকে পাপী বা অনুতপ্ত এবং এই যে বোঝাটা বই নিয়ে বেড়ায়, হুম, তার লাইফটা কিন্তু আস্তে আস্তে মানে খুব অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়, অন্ধকার আচ্ছন্ন। এখন মনে করেন যে এটা কিন্তু শয়তানের একটা কারসাজি। আচ্ছা। এটা কিন্তু শয়তান চায় তাকে এই অন্ধকারে রেখে দেয়, আপনি যেই অবস্থায় থাকেন না কেন। তারপর আপনি এটাও আপনি পড়ছেন নিশ্চয়ই কোরআন থেকে যে কোন এক পতিতা সে একটা কুকুরকে মুমূর্ষ অবস্থায় দেখে, দেখে তাকে পানি পান করায়। হুম। দেখেন হাসরের ময়দানে এখন আমরা উঠিও নাই, বিচারশালী শুরুই হয় নাই, কিন্তু আগের থেকেই কিন্তু তাদের স্যাংশন হয়ে গেছে, তারা বেহেশতি। কে জানে এরপরে সে কি করছিল, সে কি আসলে ওই পতিতা বৃত্তিটা কি ছেড়ে দিছিল নাকি যেটাই করুক সে, কিন্তু তার ওই রিটটা কিন্তু রেকর্ড হয়ে গেছে। আচ্ছা। 100টা খুনের ঘটনাও আছে যে 100তম খুনের পরেও তাকে আল্লাহ বেহেশত নসিব করে দিছে। তো এখানে বারবার বোঝানো হচ্ছে, বারবার তোমরা যেই পজিশনে থাকো তোমরা ক্ষমা প্রার্থনা করো এবং নিজেকেও ক্ষমা করো। এখন আপনি যদি একবার জানেন যে আমি ক্ষমার অযোগ্য, তখন আপনি নিজেকেও তো আপনি ক্ষমা করতে পারবেন না যে আমি ভুল করছি, এটা আমি ক্ষমার অযোগ্য, না আমার স্রষ্টা আমাকে মাফ করবে, না আমি আমাকে, তখন হয় কি ফেইথ হারায় ফেলে, তখন সবকিছুই হারায় ফেলে। গ্র্যাটিটিউড তো পরের সাবজেক্ট। এখানে কি একটা পয়েন্ট আমি অ্যাড করতে পারি? হ্যাঁ, শিওর। ধরেন এটা শুধু আমার ক্ষেত্রে হয়েছে ব্যাপারটা এরকম না, আমার অনেক ফ্রেন্ডের ক্ষেত্রে আমি এটা শুনেছি যে তুমি পাপ করলে শাস্তি পাবে, তুমি এটা করছো এটা ঠিক হয়নি শাস্তি পাবে। মানে সব কিছুতে এত বেশি ভুল ধরা। ধরেন যে ছেলেটা বা যে মেয়েটা নামাজ পড়তো না, সে যখন প্রার্থনা করা শুরু করলো, নামাজ পড়া শুরু করলো, তখন বলা হলো এইভাবে নামাজ হয় না, আরেকবার পড়ো, এইভাবে হয় না, ওইভাবে। সে খালি না না শুনে যাচ্ছে। খুব কম জায়গা থেকে সে অ্যাপ্রিসিয়েটটা পাচ্ছে যে হ্যাঁ ওয়েলকাম, যে তুমি আসছো, তুমি নামাজ পড়তে আসছো। ফলে তার ভেতরে এই মাইন্ডসেটটা গ্রো করে যে স্রষ্টা বোধহয় অপেক্ষা করছে ওকে শাস্তি দেওয়ার জন্য, তার আসলে শাস্তি দেওয়া বাদে আর কোনো কাজ না। এটাও কি তার ওই ফেইথের উপরে একটা এফেক্ট করে, যে কারণে সে ফিল করে যে সে কখনো ক্ষমা পাবে না? ওই তার ভিতর তো ওইরকম ফিল ঢুকে দিচ্ছে চারিপাশের মানুষগুলা। আচ্ছা। এখন এটাকে কি বলবেন? এখন ধরেন যে আল্লাহ নামটা বা মুসলিম, এটা তো মানে একটা সম্প্রদায়ের জন্য রেজিস্টার্ড কিছু না যে আমরাই পাবো, এটা সবার জন্য। এবং যে ধর্মই হোক স্রষ্টা তো একজনই। বিভিন্ন সময় বিভিন্ন, যেমন যাই হোক এটা নিয়ে আমরা বিস্তারিত না বলি, যাই হোক। তো স্রষ্টা সবার জন্য এক, তো এখানে সবাইকেই ক্ষমা করবে, কিন্তু তাকে ক্ষমা চাইতে হবে এবং ক্ষমা চাওয়ার পরে নিজেকেও ক্ষমা করতে হবে যে যা ভুল হয়েছে। নিজেকে কখন ক্ষমা তো করতে পারবেন? যখন আপনি ফিল করবেন আপনি যা করছেন এটা ক্ষমার যোগ্য, আমি ক্ষমা পাবো আমাকে। এবং যখন দুয়া, খেয়াল করে দেখবেন যে অনেকের মানে অনেক কামেল ব্যক্তি তার দোয়া কবুল হয় না, সে যাচ্ছে আর এক পাগল সন্ন্যাসী বা এরকম এমন কোন লোকের কাছে যার কোনো আসলে কোনো রিচুয়ালই নাই বা কোনো ইয়ে করতেছে না। কেন হচ্ছে এটা আইডেন্টিফাই করা খুব ইজি, কিন্তু একজন বিশ্বাস করতেছে তার কাজ হচ্ছে না, আচ্ছা। আর একজন বিশ্বাস করতেছে আমি দোয়া করব হয়ে যায়, আল্লাহ দিয়ে দেয়। বুঝেন? বুঝতে পারছেন? এক্স্যাক্টলি। এই দুইটাই হলো তফাৎ, আর কিছুই না। তো সেম থিওরি যদি আপনি অ্যাপ্লাই করেন যে কোনো জায়গায় হবে, কিন্তু আপনি মনে করেন মাপ চাইলেন,
যে আমি যাই করি, যাই লাইফে ভুল করি, যেটাই করি, তো আমি ক্ষমা চাচ্ছি এবং আমি বিশ্বাস করি আমি ক্ষমা পেয়ে যাব এবং আমার লাইফটাকে নতুনভাবে সাজাবো। ওকে, বাট তার এই রিয়ালাইজেশনটা যে আমি ভুল করেছি, ওকে আমি এখন ক্ষমা পাবো, আমার এই বিশ্বাসটা আছে এবং আমি ক্ষমা চাচ্ছি, এই রিয়ালাইজেশনটা আসতে আসতে যদি তার একেবারে জীবনের শেষ প্রান্তে সে আসে, কাজ হবে? এখন সারা জীবন তো সে অপরাধ করে গেছে, বুড়া বয়সে এসে সে যদি সরি বলে, তার কি হিসেব হবে না যে আগে এতগুলো কাজ তুমি করলা খারাপ? না না, সরি যে কোনো জায়গায় বলতে পারে। আপনি কি বলেন, এখন অনেক কথাই তো আছে যে যে এখানে মানে যুবক মানে যখন যৌবনকালে বতরটা কবিল হয় বা এরপরে মাপ চাইলে মাপ হবে, এইরকম কিছুই না। আচ্ছা, ঠিক আছে, তাদের এইটার প্রায়োরিটি আছে, কিন্তু এরকম কিছুই না। যখন ক্ষমা চাবেন, 100টা খুন করার থেকে কি বৃদ্ধ হওয়াটাকে অনেক বেশি দূরে নাকি? বুঝছেন, যে কোনো অবস্থায় কিন্তু তার হার্ট থেকে ফিল করতে হবে এবং তাকে ডিসকার্ড করে দিতে হবে এবং তাকে পিওর অনুশোচনা করতে হবে যে সে যা করছে ভুল করছে এবং সে আর এটা রিপিটেশন করতে চায় না। রিপিটেশন করতেও পারে পরবর্তীতে, ওকে, কারণ মানুষের মানে মানুষ মাত্র ভুল করতেই পারে, হ্যাঁ, এটা খুবই ন্যাচারাল। কিন্তু ঘটনা হচ্ছে যে সে ফিল করুক, যে আমি চেষ্টা করুক যে আমি আর করব না। আচ্ছা, ছোটবেলায় আমরা ভাব সম্প্রসারণ পড়েছিলাম না, যে চরিত্র অমূল্য সম্পদ। সেখানে একটা লাইন ছিল যে চরিত্র এমন একটা জিনিস যেটা একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না। এখন অনেকে ধরে রাখেন যে যেহেতু জীবনে অনেক অপরাধ করেছি, বাজে অভ্যাসের চক্রের মধ্যে আমি আছি, সেই গ্রুপ বা সেই সংঘ বা আমার সে অভ্যাস থেকে আমি বেরোতে পারছি না এবং মানুষজন আমাকে ভালো বলছে না, যেটা একটু আগে আপনি রেফারেন্স দিলেন। একটা পর্যায়ে গিয়ে এই মানুষটা ডিমোটিভেটেড হতে হতে ফিল করা শুরু করলো যে একাল ওকাল দুই কালি গেছে, কোনোভাবেই স্রষ্টা তার সাথে নাই, কোনোভাবে সে ক্ষমা পাবে না, সো আর ভালো হয়ে লাভটা কি? বাট সে যদি ফিল করলো যে হ্যাঁ আমি ক্ষমা পাবো, কিন্তু আশপাশের মানুষ তাকে এত বেশি ডিমোটিভেট করছে যে ফেথটা আসছে না। ফেথ ছাড়া ফরগিভনেস কখনো সম্ভব? আসলে ফরগিভনেস সম্ভব না ফেথ ছাড়া। আপনি যদি ফেথ না করে তাহলে কিভাবে সম্ভব? আচ্ছা, আমি এখানে একটা টেকনিকের কথা বলতে পারি। হ্যাঁ, হাওয়াইন একটা টেকনিক, হো'ওপনোপোনো। হ্যাঁ, আপনি আরেকবার বলেন এটা কি? হো'ওপনোপোনো। পোনোপোনো, হ্যাঁ, এটা একটা টেকনিক। তো আপনি যে সিচুয়েশনের কথা বললেন যে সে নিজেকে ভালো জানতেছে না, সমাজ তাকে ভালো জানতেছে না, সে খুব পাপে নিমজ্জিত, এই টেকনিকটা সে অ্যাপ্লাই করতে পারে। সে খুব সুন্দর হয়, একটা অটো সাজেশনের মতো। হ্যাঁ, ওকে, আই এম সরি, হ্যাঁ, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এই 4টা ওয়ার্ড। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। হ্যাঁ, ওকে, এই 4টা ওয়ার্ড সে অ্যাফার্মেশনের মতো সে রিপিটেডলি করবে এবং ফিল করবে যা করছি আমি আমার স্রষ্টার কাছে সরি বলছি, আমি সবার কাছে সরি বলতেছি, মনে মনে আমি নিজের কাছে সরি বলতেছি। প্লিজ ফরগিভ মি, আমাকে মাফ করে দাও। সে মাপ চেয়ে নিচ্ছে, থ্যাংক ইউ, মানে সে মাপ পেয়ে গেল। এই যে এইটা নিয়ে আমরা কিন্তু এতক্ষণ আলোচনা করতেছি, ফেইথটা যে আমি মাপ পাবো কিনা। আপনি কিন্তু এখানে অ্যাকনোলেজ করতেছেন যে আমি ফিল আসছে, থ্যাংক ইউ, এবং তাকে গ্র্যাটিটিউড ছুড়ে দিচ্ছেন, আই লাভ ইউ। বাহ, সুপার টেকনিক। সো এটাকে মানে ওয়ার্ল্ডে অনেক জায়গায় অ্যাপ্লাই করা হয়েছে এবং এটার ফলাফল অসম্ভব। এবং এইটা আপনি আসলে কয়েদিদের উপরেও অ্যাপ্লাই করতে পারেন, অনেক ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা, বুঝতে পারছেন? তাহলে আমি আজকে দুটো অ্যাসাইনমেন্ট পেলাম ধরতে গেলে আমাদের দর্শকদের জন্য, তাই না? এটা করতে পারে যে যদি তার ভিতরে সে যদি মনে করে যে হ্যাঁ 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 এই জিনিসগুলা যে যেটাকে বলে হলো হীনমন্যতায় খুব ভুগতেছে, হ্যাঁ হ্যাঁ, হীনমন্যতা, ভয়, এই জিনিসগুলো তাকে একটা গণ্ডির ভিতরে আটকে রাখছে। এই টেকনিকটা ফলো করলে কিন্তু খুব দ্রুত সেখান থেকে ওভারকাম করবে। কিন্তু শোন ভাই, আমি বিভিন্ন মেইল পাই, আপনার কাছেও তো তাদের কয়েকজনকে আমি শেয়ার করেছে এবং তারাও পার্সোনালি আপনাকে নক করেছে। এক একজনের বিচিত্র বিচিত্র সমস্যা, যেগুলো ক্যালকুলেশন করে সলভ দিতে গেলে মনে হয় যে আসলে অনেক জায়গা নিয়ে কাজ করতে হবে। কারোর বিশ্বাসে গলদ আছে যে কারণে সাকসেস আসছে না, আর সাকসেস আসছে না বলে তিনি টোটালি ডিপ্রেস হচ্ছেন, আর টোটালি ডিপ্রেস হচ্ছেন বলে সব কিছু নেগেটিভ হচ্ছে। এখন জিনিসটা যদি উল্টো করে দেওয়া হয় যে তোমার আর সব কিছুই পজিটিভলি সে নিচ্ছে, ফেইলারটাকে ফেলার হিসেবে দেখছে না, এটা তার কনফিডেন্স গ্রো করছে, ফেইথটা বাড়ায় দিচ্ছে এবং পরবর্তী তিনি সবাইকে ক্ষমা করছেন বা তিনি ফিল করছেন তিনি ক্ষমা পেতেই পারেন। কিন্তু মুশকিল হচ্ছে একটা মানুষ সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়ার পর
যদি সে চোখ বন্ধ করে চিন্তা করে যে আজকে সারাদিনে আমার প্ল্যান অনুসারে কিছু হয় নাই, অনেক মানুষ আমাকে বলছে তোর দ্বারা কিছু হবে না, এবং আমিও দেখছি যে আসলে আমি পাবলিক প্লেসে কথা বলতে পারি না, আমার দ্বারা এটা হয় না, সব কিছু তার মাথার মধ্যে ঢুকে গেছে, ওর ভেতরে ফেথটা বা ফরগিভনেসটা আসবে কি করে? ওই যে আগে একটা কথা বলছিলাম, নেগেটিভ কয়েকটা ইভেন্ট হয়ে গেলে পরে একটু করা কষ্ট, বাট এটা খুবই সিম্পল। সে ওই যে বললাম, যদি এটাকে একসেপ্ট করে নেয় যে দিস ইজ ভেরি মাচ ন্যাচারাল, এটা হইতেই পারে, আজকে হয় না কালকে হবে। আপনি যদি একসেপ্ট না করতে পারেন তাহলে ফরগিভ করতে পারবেন না। ওকে, আপনাকে একসেপ্ট করে নিতে হবে, যা হয়েছে হয়েছে, বুঝতে পারছেন? তার মানে কি, আপনি অতীতটাকে ডিসকানেক্ট করে দিচ্ছেন। ওকে, বুঝতে পারছেন? আজকে আপনি রাতে বসলেন, সারাদিনের কর্ম তো অতিথি হয়ে গেল, এটাকে আপনি একসেপ্ট করে নেন, যা হয়েছে হয়েছে, বুঝতে পারছেন? তো এটা অতীতটাকে ডিসকানেক্ট করে দিলেন। তার মানে হেরেছি এই শব্দটা না বলে বলতে হবে শিখেছি। এখানে আমি যেটা রিসার্চ করে দেখতে পারছি যে শিখেছি না, ওইটা জিতেছি, ওটা আরো ভালোভাবে জিতেছি। আচ্ছা, ওইটাকে আমাকে লার্ন করানো হচ্ছে, বুঝতে পারছেন? ওইখান থেকে আবার নেন, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। তার মানে কি, পিলার আমি আমার গাঁথুনি আরো শক্ত হচ্ছে। ওকে, ওটা কিন্তু কোনো কিছুই নেগেটিভ না, বিলিভ ইট অর নট, কোনো কিছুই নেগেটিভ না। যে পথে আপনি অগ্রসর হবেন, আপনি ভালো একটা নিয়তে, ওখানে যে জিনিসগুলো ঘটতেছে, এগুলো একটা ভালোর উদ্দেশ্যে ঘটতেছে। আপনাকে হয়তো লার্ন করানো হচ্ছে, অথবা আপনাকে হয়তো কোনো বিপদ থেকে সরানো হচ্ছে, কিছু একটা হচ্ছে, বা টুয়ার্ডস পজিটিভনেস। এই মাইন্ডসেট নিয়ে যদি আপনি করেন, কিছু না হলেও তো আপনি একসেপ্ট করে নিন, ঠিক আছে কিছু হচ্ছে না, কারণ এটা তো ইনিশিয়ালি আমি ট্রাই করতেছি, এটা তো অবশ্যই হবে। ফেথটা যত বেশি আসবে তত কাজ হবে। আমি আর দুটো বিষয় টাচ করে তারপর আজকে এই পর্বের পডকাস্ট আমরা শেষ করব, কারণ আমরা বেশ কিছু ক্লিয়ার ভিশন পাচ্ছি আপনার কাছ থেকে, এবং আমার মনে হয় যারা দেখছেন তারা সত্যিকার অর্থে এই পর্ব থেকে অনেক উপকার হবে, আমি আশা করি অন্তত। সেটা হচ্ছে, ধরেন আমি মন থেকে স্রষ্টার কাছে ক্ষমা চাই, আমি ফিল করছি, অ্যান্ড ওই টেকনিকটা আমি খাটালাম, আমি সরি বলছি, আমি ক্ষমা চাচ্ছি, আমি ধরে নিচ্ছি ক্ষমা করা হচ্ছে, আমি থ্যাংক ইউ বলছি, আই লাভ ইউ বলছি। মুশকিল হচ্ছে আমি কাউকে ক্ষমা করছি না, কেউ অপরাধ করলে আমি ক্ষমা করতেই চাই না, ওটা মাথায় রাখি, অ্যান্ড এন্ড অফ দ্য ডে আমি ওই লোকটার বিপদে হেল্পও করতে চাই না, বিকজ তুমি আমার সাথে খারাপ করছো, আমি হেল্প করবো না, আমি ক্ষমা করি নাই। সো ক্ষমা পাওয়ার জন্য ক্ষমা করা কতটা জরুরি? খুব গুড, ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব গুড কোশ্চেন। হ্যাঁ, এটা আমরা একটা বোকামি করি, এটা আমরা জানি না, আজকে জানাই দিচ্ছি যে আপনি একজনকে ক্ষমা করলেন না, কি জন্য ক্ষমা করলেন না? তার একটা মিসকন্ডাক্টের কারণে, তার একটা যে কোনো একটা বিষয় আপনার সাথে কোনো লেনদেনের কারণে। এখন ধরেন আপনার কিছু একটা ক্ষতি করে দিছে, ক্ষতিটা আপনার হয়েছে, এখন সেই ক্ষতির বোঝাটা আপনি বই নিয়ে বেড়াচ্ছেন, তার কি অবস্থা? সে কিন্তু ভালো আছে, ভালো আছে না? আপনি আরো বেশি ক্ষতি করতেছেন নিজের, তাকে রিলিজ করে দেন। আমি এর আগে বলছি যে আমার লাইফ থেকে, আমি জানি না আসলে বলা উচিত হয় কিনা, হয়তো বা উচিত, কারণ আমার স্রষ্টার সাথে আমার যেই কথোপকথন, মানে যেটাকে বলা হয় যে সিম্বলিক, যেমন লাইফে কিছু ঘটনা ঘটে, আমি যদি কাউকে মাফ না করে দিই, অন্তরে যদি তার প্রতি কোন রকম ঘৃণা পোষণ করি, এটা বারবার আমাকে দেখাচ্ছে, বারবার এটা করো না, এটা করা যাবে না, আমাকে লজ্জায় ফেলে দিচ্ছে বারবার, তাকে দিয়ে আমাকে উপকার করাচ্ছে, এত মানুষ রেখে, বুঝতে পারছেন? সে চায় না, বুঝতে পারছেন? সো তাকে রিলিজ করে দেন, এটা আপনার জন্য উন্নত। হয়তো আপনি ইন দ্য সেম টাইম আপনি আপনার কোনো কিছু চাচ্ছেন যেটা ওইটার জন্য আবার অন্তরায় হয়ে দাঁড়াবে, আপনার প্রোগ্রেস আটকায় যাবে। আপনাকে ক্ষমা করতেই হবে, যদি না করেন এটাও আপনার ডিসিশন, নো প্রবলেম। ওইটার যে সাফারার হবেন এটাও আপনার ভোগ করতে হবে, এটার জন্য অন্য কেউ দায়ী না। কিন্তু মানে কোনোভাবে যদি একটা বড় ক্ষতির শিকার আমি হই, তাহলে ক্ষমাটা করার মানসিকতা আসবে কি করে? ধরেন একটা, আপনি ফর এক্সাম্পল আপনার বা আমার কেরিয়ারের খুব চমৎকার একটা জায়গায় আমি উঠতে পারতাম, কারো কারণে হয়তো আমি সেটা উঠতে পারি নাই, এখন ক্ষমাটা ধরে রাখলেন, হ্যাঁ সরি ইন্টারাপ্ট করলাম, হ্যাঁ শিওর শিওর, ক্ষমাটা ধরে রেখে আপনি তার প্রতি কি করবেন? তার কোনো ক্ষতি করতে পারবেন না। আচ্ছা, যদি ক্ষতি করে ফেলেন, ওইটা আবার মনে করেন যে মাল্টিপল হয়ে আবার আপনার উপরে অ্যাটাক করবে, ওই ক্ষতিটা আবার রিভার্স করবে।
আমরাও তো ক্ষতি করি, আমরাও মানুষের ভুলবশত হলেও অনেক হার্ম হয় আমাদের দ্বারা। হ্যাঁ, কেউই তো মানে দুধে দেওয়া তুলসী পাতা না, সবারই ভুল ভ্রান্তি হয়, কেউ ইন্টেনশনালি করে, হ্যাঁ, অথবা কেউ না বুঝে করে। বাট আপনাকে মানে লাস্টলি আপনি ক্ষমা করে দেন, শাওন ভাই এখানে কিন্তু একটা সমস্যা আছে, সমস্যাটাকে আমি কনভার্ট করি সম্ভাবনার জায়গা আছে। সেটা হচ্ছে আপনি যখন খুব বেশি উদার, পজিটিভ, প্রোঅ্যাক্টিভ, ফেসে ভীষণ রকম স্মাইলি, এবং আপনি দিন শেষে সবাইকে ক্ষমা করে দিচ্ছেন, আপনার অধীনস্থ একজন টিম মেম্বার্স যারা আছে, যাদেরকে আপনি লিড দিচ্ছেন, ওরা যখন ক্রমাগত আপনার কাছ থেকে ক্ষমা পাচ্ছে, ওরা ফিল করছে আপনি হয়তো উইক, ক্ষমা করার অ্যাটিটিউডটা তারা আপনার উইকনেস হিসেবে কাউন্ট করছে। এইটা ব্যালেন্স করবো কি করে? এটা আমি সব জায়গায় ফেস করি, এটা হয় আর কি, যে গুড একটা পয়েন্ট। তো আসলে মানুষটা এক একটা মানুষ এক এক টাইপের, এটা আমার কাছে মনে হয় এটা ইম্পর্টেন্ট না যে তাকে সবাইকে একটা শেপে আসতে হবে। হ্যাঁ, আপনি ধরেন যে গভীর রাতে আপনি কোনো ঝামেলায় বললেন যে আপনার বাসার কেউ অসুস্থ, এখন আপনি কাউকে মানে কারো হেল্প দরকার, আপনি ফোন দিবেন, তো আপনার অনেক কাছের মানুষও দেখা গেল সে ভালো ফিল করবে না আপনাকে এই রাতে ঘুম থেকে এসে। কিছু কিছু মানুষ পাবেন যারা হয়তো আপনার খুব ক্লোজ না, তাদের টাইপটা এরকম, টাকার সাথে সাথে চলে আসবে। খেয়াল করছেন, এটা তার টাইপ, তার ভিতর কি হেল্পফুলনেস বা মানুষের ভিতরে সহানুভূতি বেশি কাজ করে, আবার অনেকের ভিতর করে না। তো এইটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। ক্ষমা করা মানে কিন্তু ভুলে যাওয়া না, তাকে ডিসকার্ড করে দিবেন, তাকে মাফ করে দিবেন, কিন্তু একটা জিনিস কি, তার আপনার যে প্রোটেকশনের জায়গাটা কিন্তু রেখে দিবেন, তাকে ওই ভুলের সুযোগটা আপনি না করতে দিলেন, আপনি আমাকে ক্ষমা করে দিলেন, তার মানে এই না যে এরপরে আমাকে এই সুযোগটা আবার বারবার দিবেন। আমি এটা জানতে চাচ্ছিলাম শাওন ভাই, ধরেন আমি এই পার্সোনালিটিটা কিভাবে তৈরি করব যে মানুষ ফিল করবে যে আমার কাছ থেকে তিনি একবার ক্ষমা পেয়েছেন, নেক্সট টাইম এই ভুল করলে আমি হয়তো তাকে ক্ষমা নাও করতে পারি। এই ইমেজটা আমি তাহলে কিভাবে ডেভেলপ করতে পারি? যদি কন্টিনিউয়াসলি ক্ষমা করতে থাকি, ওর তো মনে হবে যে সমস্যা নেই, ক্ষমা করে দেবে। আপনার সারাউন্ডিংসে যদি এই ধরনের বিষয় থেকেই থাকে, ওগুলো তো আপনার জন্য এমনি হার্মফুল ফ্রিকোয়েন্টলি। সো ওদের টেকনিকটা আপনাকে বের করে দিতে হবে যে তাদের কাছ থেকে দূরত্ব যতখানি দূরে থাকে। কিন্তু সেটা যদি এমন কোনো পার্সন হয় যাকে যেই সম্পর্ক আসলে এড়ানো যাচ্ছে না, ইটস আ ভেরি ক্লোজ টু ইউ, মেবি ইয়োর রিলেটিভস, হ্যাঁ, যেটা খুবই একই ছাদের নিচে থাকছেন, হ্যাঁ, তাকে আপনি কতবার ক্ষমা করবেন? সেটা আপনার বাবা মা হতে পারে, আপনার পার্টনার হতে পারে, ছোট ভাই হতে পারে। এখানে অনেকগুলো বিষয় আছে, একবারে যখন কিছুই পারা যায় না, সেটারও কিন্তু বিষয় মানে সেটারও কিন্তু সলিউশন আছে, লাস্ট সলিউশন, যে ডিটাচড হয়ে যাওয়া। এটাও তো মানে অ্যালাউড, এটাও তো আসলে খারাপ কিছু না। নাহলে তো ধরেন যে হাজব্যান্ড ওয়াইফে বনি মনে হচ্ছে না, এখানে তো এই বিধানটা আসতো না যে আপনি ডিভোর্স দিতে পারবেন না, আসতোই না। বাট এইরকমও সিচুয়েশন হয় যে একদমই কিছু ওখান থেকে মানে করা যাচ্ছে না, তখন কিন্তু ওই পথে যেতে হয়। সো নর্মালি আমি একটু ডিপ সাবজেক্ট দিয়েই উদাহরণটা দিলাম, যে যখন কিছুই করার নাই তখন ডিটাচ হওয়ার সারা উপায় নেই। তো আপনি যদি নাই পারেন, তার থেকে ডিটাচ হয়ে যান। একজনের সঙ্গ আপনার ভালো লাগতেছে না বা আপনার জন্য হার্মফুল, তার থেকে আস্তে আস্তে দূরে সরে যান বা গ্যাপ তৈরি করেন। আপনি ফিজিক্যালি তার থেকে অটোমেটিক গ্যাপে চলে আসবে। যদি সেই মানুষটা পার্টনার না হয়, নিজের বাবা মা হয়, নিজের ভাই বোন হয়, যে আপনার উপরে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ডিপেন্ডেন্ট, তাদেরকে তো এড়ানো যাচ্ছে না, সেক্ষেত্রে সলিউশন কি হতে পারে? এটা কি হতে পারে কিনা যে তাদেরকে আপনি নিজ দায়িত্বে কাউন্সেলিং করলেন দৃষ্টিভঙ্গি পরিবর্তন ঘটানোর জন্য? হ্যাঁ, কাউন্সেলিং এর ব্যাপারটা অবশ্যই কিন্তু কাউন্সেলিং করতে পারেন, বুঝাতে পারেন। আমি কিন্তু কন্টিনিউয়াসলি বুঝাই, হ্যাঁ, কারণ অনেক ঘটনাই ঘটে যেটা আসলে কাউন্সেলিং এর মাধ্যমে ঠিক করা যায়। তো ফ্রিকুয়েন্টলি যখন আপনি কাউন্সেলিং করতেই থাকবেন, তখন তো এমনি একটা শেপে চলে আসে, মানতে বাধ্য। আর একটা জিনিস বোঝানোর চেষ্টা করলে কিন্তু আমি কন্টিনিউয়াসলি একটা জিনিস ইনপুট দিতে থাকি, হ্যাঁ, আমার ফ্যামিলি মেম্বারের ভিতরে এই কাজটা করি আমি সবসময়। তো কিছু করার নাই আসলে, আমরা সবসময় আর দোয়া তো থাকবেই, যে আপনারা দোয়া চাইবেন আল্লাহর কাছ থেকে যে সবকিছু যেন ঠিকভাবে হয়। এছাড়া ম্যানিফেস্টেশন সবকিছুই করবেন,
ফেথ করবেন, ঠিক হয়ে যাবে। আর ঠিক না হলে একদম যদি কিছু না হয় তখন তো সেপারেট হওয়া ছাড়া উপায় নাই। আমার কাছে কেন যেন মনে হয়, যদি আমার এই ধারণার মধ্যে কোনো ভুল থাকে আপনি আমাকে ধরাই দিবেন, তাহলে আমি একটু কারেকশন করতে পারবো। আমার কাছে এটা মনে হয়, আমি এটা নিজে থেকে দেখছি যে যখনই ফেসের মধ্যে আমি কোনো গাম্ভীর্যতা রাখি, আমার চারপাশের পরিবেশ কেন যেন গাম্ভীর্য হয়ে যায়, আমার সাথে মানুষ কথা বলতে ভয় পায়। আবার আমি যখন হেসে ব্রাদার কি খবর বলে কাঁধে হাত রাখি, তারা মোটামুটিভাবে মনে হয় যে আজকে একটা কুল মুডে আছে, তখন তারাও আমার সাথে ফান করে এবং ওই এরিয়াটা খুব পজিটিভ মনে হয়। তো যদি আমার ফেসে স্মাইল থাকে, প্রোঅ্যাক্টিভ আচরণ থাকে, ওই যে আপনি আগের পরে বলছিলেন গিফট, আমি বাসায় ঢুকছি একটা গিফট নিয়ে, হ্যাঁ কিছু একটা পরিবারের ছোট সদস্য এবং একেবারে বয়োজ্যেষ্ঠ, তাদের কিছু না কিছু নিয়ে আসছি তাদের জন্য, আপনার কি মনে হয় এটা করে তাহলে আমি সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারি, পরবর্তীতে কাউন্সিলিং করতে সুবিধা হবে? হ্যাঁ, তা তো অবশ্যই, এটাও তো একটা পার্ট অফ কাউন্সিলিং। না, আপনি কন্টিনিউয়াসলি আপনার মতো ট্রাই করতে থাকবেন, আপনি মোটামুটি ভালো একটা ক্ষমতা অর্জন করে ফেলবেন। আপনি ইউ ক্যান মেক চেঞ্জ। ওকে, সবকিছু দিয়ে আপনি চেঞ্জ করতে পারেন, সেটা আপনার ফেইথ বলেন, থট বলেন, অটো সাজেশন বলেন, ভিজুয়ালাইজেশন বলেন, দোয়া বলেন, সবকিছুতে জানেন। তো সবকিছু যখন আপনি অ্যাপ্লাই করতেছেন, কিছু না কিছু তো চেঞ্জ হবেই। চমৎকার। আমি আজকে আলাপটা শেষ করব শুধুমাত্র ফরগিভনেসের একটা টেকনিক শিখে। ধরেন ফেইথের ক্ষেত্রে আমি একটা সলিউশন আপনার কাছ থেকে পেলাম, একটা অ্যাসাইনমেন্ট পেলাম যে আমি লিখতে থাকবো এবং আমার সাকসেসগুলো লেখার পরে একটা কনফিডেন্স আসবে, যেটা আগে বললেন। হোপফুলি দর্শকরা আজকে সেটা করবে, আমি অন্তত সেটা করার চেষ্টা করব। ফরগিভনেসের ক্ষেত্রে আমি আসলে কি করতে পারি যেটা দিয়ে আমি নিজের মধ্যে টানতে পারি, কোনো টেকনিক? ওই যে আমি যেটা বললাম হো'ওপনোপনো, এই টেকনিকটা করতে পারেন। আচ্ছা, ওটা তো আমি ক্ষমা চাচ্ছি, কিন্তু আমি ক্ষমা করব। আচ্ছা, ক্ষমা করবেন, এটা তো ভেরি সিম্পল। আপনাকে একসেপ্ট করে নিতে হবে আপনার যা ক্ষতি হয়েছে। আমি এটাকে আর বয়ে নিয়ে বেড়াবো না। কারণ আপনি যদি জানতে পারেন, আপনি যদি বুঝতে পারেন এবং আপনি যদি বিলিভ করেন যে সামহাও এটা আপনাকে সাইকোলজিক্যালি ক্ষতি করে, ফাইন্যান্সিয়ালি ক্ষতি করে এবং ফিজিক্যাল বডিতেও ক্ষতি করে, সবগুলো একসাথে। আপনার যদি বিলিভ না হয়, আপনি একটু রিসার্চ করেও দেখতে পারেন, সব ক্ষেত্রেই এই ক্ষতিটা হয়। ওকে, এখন আপনার ডিসিশনটা কি হবে? নিজের স্বার্থে ক্ষমা করে দেয়া। হ্যাঁ, নিজের সাথে আপনি যখনই ক্ষমা করবেন, আপনি ফিল তো পাবেনই, আপনার মনটা শান্ত হয়ে যাবে এবং আপনার পজিটিভ ভাইব পাবেন, ফেইথ বাড়তে থাকবে, নিজের প্রতি বিশ্বাস জন্ম হবে, ভয় কমতে থাকবে এবং সাপোর্ট পেতে থাকবেন, সুপ্রিম পাওয়ার থেকে বিভিন্ন রকম সাপোর্ট পেতে থাকবেন, অপরচুনিটি আসতে থাকবে। তো অনেকগুলো কাজ হয়ে যাবে। ওগুলো হলো ব্যারিয়ার, আপনার লাইফটাকে আপনি আটকায় রাখছেন কাউকে ক্ষমা না করে। এটা আপনাকে কন্টিনিউয়াসলি হার্ম করতেছে। আপনি একটা ব্ল্যাকের ভিতরে চলে আসছেন, অন্যদের কিছু হচ্ছে না। আর আপনি রিলিজ করে দিলে আপনি এটা উল্টাটা হবে, পজিটিভনেস চলে আসবে, লাইটনেস চলে আসবে আপনার হার্টে। সো ইটস ইয়োর ডিসিশন, আপনি কি করতে যাচ্ছেন। চমৎকার শোন ভাই, মানে আজকে আমি ধারণাও করি নাই যে এত কানেক্টেড একটা ডিসকাশন হবে, যেটা আসলে প্র্যাকটিক্যাল লাইফে আমরা ব্যবহার করতে পারবো। আজকে শোটা দেখার পরে এতটা হবে আমি আশা করিনি। তবে ভালো একটা মাইন্ডসেট নিয়ে বসছিলাম যে হ্যাঁ, আমার নিজের ভিতরে এমন কিছু বিষয় আছে যেগুলো থেকে আমার নিজেরও বেরোনো দরকার। অর্থাৎ ক্ষমা করার যে মানসিকতা, তাৎক্ষণিকভাবে এটা খুবই চ্যালেঞ্জিং, কিন্তু আজকে আমি যেটা বুঝতে পারলাম যে নিজের স্বার্থে ক্ষমা করাটা উচিত। সবচেয়ে বড় কথা, আমি ক্ষমা না করে ক্ষমা চাওয়াটা একটা স্বার্থপর ব্যাপার হয়ে দাঁড়ায়, যে আমি কিছু খরচ করব না কিন্তু আমি পেতে চাইবো। সো আমার মনে হয় এই জিনিসগুলো দর্শকরা বুঝতে পারলো। আপনি কি দর্শকদের উদ্দেশ্যে কোনো বার্তা দিতে চান? আমাদের তো অলরেডি আজকে 3 নম্বর পর্বটা হয়ে গেল। হ্যাঁ, আমার খুব ভালো লাগতেছে। আমার এই সবাই অনেক কমেন্ট করে, খুব ভালো লাগতেছে আমার। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি, অনেকদিন পর হলেও যখন একটু সুযোগ পাই। অনেক প্রশ্ন করে, কিছু উত্তরে দিয়েছি। তারপর দুইজনের সাথে কথাও বললাম, খুব ভালো লাগলো। তো এরপরে খোঁজ খবরে নিলাম তারা কেমন আছে, খুব ভালোই যাচ্ছে। আমার কাছে শুনে খুব ভালো লাগছে। আচ্ছা, সো এই পর্বগুলা আপনারা দেখে আপনাদের যে ফিলটা হচ্ছে বা আপনাদের যদি কোনো পজিটিভ রেজাল্ট থেকে থাকে বা অনুভূতি, এটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। কোশ্চেন থাকলেও লিখবেন, এটা আমরা পড়ি, আমাদের খুব ভালো লাগবে।
অনেক ধন্যবাদ শাওন ভাই এই লম্বা সময়টা আমাদেরকে দেওয়ার জন্য। আর দর্শকদের উদ্দেশ্যে বলে রাখবো, যেটা তো শুনলেন যে আপনারা কতটুকু উপকৃত হলেন আগের দুটি পর্ব দেখে এবং আজকের পর্বটা দেখে, অবভিয়াসলি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং যে মেইলটা দেওয়া আছে সেখানেও জানাতে পারেন। এবং বলে রাখি, হ্যাপিনেস এবং ওয়েলবিং এই সেগমেন্টের মধ্যে ল অফ অ্যাট্রাকশন নিয়ে আজকে তৃতীয় ডিসকাশন হলো। প্রথমটা তো ওভারঅল ছিল, দ্বিতীয়টা আমরা গ্র্যাটিটিউড এবং গিফট নিয়ে কথা বলেছি। আজকে তৃতীয় পর্বে আমরা কথা বললাম ফেইথ এবং ফরগিভনেস নিয়ে। এবং লাস্ট আর একটা বিষয় আছে যেটা খুবই ইম্পর্টেন্ট ল অফ অ্যাট্রাকশনের জন্য, আজকে বলছি না, সেটা আমরা সবশেষ এই সেগমেন্টে সবশেষ জটকাস্টে জানাবো। এবং অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শাওন ভাই, আপনাকেও ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ রাকিব ভাই আপনাকে।